ওয়েলকাম সবাইকে। তো WBCS 2025কে লক্ষ্য করে আমাদের ভিশন WBCS চ্যানেলে যে ক্লাসের সিরিজ শুরু হয়েছিল, আজ আমরা ক্লাস 2 দেখব। ক্লাস 1 আমাদের আপডেট হয়ে গেছে, তোমরা যারা দেখোনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এবং ফেসবুক পেজ যেখানে খুশি তোমরা দেখতে পাও। মৌর্য সাম্রাজ্যের উপর অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টার একটা ক্লাস আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে। আজকে 8 তারিখে বলেছিলাম আমরা ডাইনেস্টিস অফ মিডিয়েভাল ইন্ডিয়া, ঠিক আছে? দেখো, মিডিয়েভাল ইন্ডিয়া শুরু করার আগে প্রচুর ছোটো ছোটো ডাইনেস্টি আছে এবং মেন্সে আমাদের প্রচুর কোশ্চেন কিন্তু এই ডাইনেস্টি থেকে দেয় এবং প্রিলিমিনারি তো এবছর কিন্তু এই ডাইনেস্টি থেকে কোশ্চেন এসছে। সুতরাং এই ডাইনেস্টিসগুলো কিন্তু করা খুব জরুরি তোমাদের এই পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে? আর আমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক সপ্তাহে 2টো করে ক্লাস করছি। এরপর আমাদের 12/7, 15/7 এই ক্লাসগুলো রয়েছে। 12/7 এখন আমাদের অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানের ক্লাস রয়েছে। তো তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করবে, ঠিক আছে? আর একটা জিনিস, সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের ক্লাস 2। এরকমভাবে প্রত্যেক সপ্তাহে আমাদের হবে এবং থ্রু আউট দ্য ইয়ার কিন্তু এই ক্লাসগুলো চলবে। তোমরা কিন্তু ভালো করে গো থ্রু করবে এবং ক্লাস দেখার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই ক্লাস নোটটা আমাদের নিয়ে নেবে এবং তোমরা কি করবে, এই যে ক্লাসের যে তোমরা MCQগুলো সেগুলোও কিন্তু তোমরা কিন্তু সাথে সাথে কিন্তু লাগাবে, যে কোনো বই থেকে তোমরা লাগাতে পারো, ঠিক আছে? আর একটা বিষয় বলি, তোমরা আমাদের যে ফাউন্ডেশন ব্যাচটা শুরু হয়েছিল WBCS 2025কে লক্ষ্য করে, অনেকে আমাকে টেলিগ্রাম করে রেখেছো। তো টেলিগ্রামে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে রেখেছো এই নাম্বারে। তো আমি তোমাদেরকে এখনও ডিটেলস পাঠাতে পারিনি, বিকজ আমাদের 3-4টে ব্যাচের অ্যাডমিশন একসঙ্গে চলছে বলে, ঠিক আছে? তোমরা যারা যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হবে, তোমরা আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে তোমরা মেসেজ করে রাখবে যে দাদা তোমাদের 25-এর ফাউন্ডেশন ব্যাচটা আমরা জয়েন করব। তো এই ব্যাচের ডিটেলস আমি তোমাদেরকে ডিউ টাইমে পাঠিয়ে দেবো। আমাদের ক্লাস শুরু হচ্ছে জুলাই মাসের 13 তারিখ থেকে, ঠিক আছে? আর আজকে যে ক্লাসটা নিচ্ছেন সেটা হচ্ছেন প্রিয়াঙ্কা ম্যাডাম নিচ্ছেন, ACTO 2020 WBCS তোমাদের অফিসের, এবং উনি কিন্তু আমাদের পেড কোর্সে কিন্তু এই হিস্ট্রিটা কিন্তু দেখছেন। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে এটাতে গাইডেন্স পাবে ওনার আন্ডারে। তো যাদের যাদের মনে হচ্ছে কম্প্রিহেন্সিভ ব্যাচ দরকার, তারা আমাকে এই নাম্বারে মেসেজ করবে, কিন্তু এই নাম্বারে মেসেজ করে রাখো, আমি তোমাদেরকে ডিউ টাইমে ঠিক আমাদের যে ডিটেলস PDFগুলো রয়েছে বা আমি তোমাদের যে কারিকুলাম রয়েছে সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো ভালো করে তোমরা এই ক্লাসটা দেখো। প্রিয়াঙ্কা ম্যাম তোমাদের জন্য ক্লাসটা রেডি করেছেন এবং নিচ্ছেন। তো হোপফুলি তোমাদের অনেক বেশি উপকারে লাগবে ক্লাসটা। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন WBCS। ভিশন WBCS এর হিস্ট্রি ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম। আজকে থেকে আমরা স্টার্ট করব মেডাইভাল ইন্ডিয়ার হিস্ট্রি। তো এতদিন আমরা এনশিয়েন্ট পিরিয়ড পড়ছিলাম। হিস্ট্রিতে 3টে পিরিয়ড আছে যেটা নিয়ে আমরা বারবার ডিসকাস করি, দ্যাট ইজ দি এনশিয়েন্ট পিরিয়ড, মেডাইভাল পিরিয়ড অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তো আজকে আমরা ফার্স্ট ক্লাস করব মেডাইভাল হিস্ট্রি অ্যান্ড আমরা মেডাইভাল পিরিয়ড নিয়ে কথা বলব। এবার মেডাইভাল হিস্ট্রি তে আমরা যে টপিকটা নিয়ে ফার্স্ট ক্লাসে ডিসকাস করব সেটা হচ্ছে এনশিয়েন্ট ডাইনাস্টিজ। মিডাইভাল পিরিয়ডে ইন্ডিয়াতে অনেক ডাইনাস্টি রুল করেছে অ্যান্ড ধীরে ধীরে আমরা সেই ডাইনাস্টিগুলোকে নিয়ে ডিটেল স্টাডি করব। আর মিডাইভাল পিরিয়ডে কি কি পড়বো, কাদের কাদের কথা পড়বো, সেটাও আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। ফার্স্ট অফ অল আমাদেরকে জেনে নিতে হবে যে মেডাইভাল পিরিয়ড বলতে আমরা কোন পিরিয়ডের হিস্ট্রিকে বলে থাকি। That is between 8th century to 18th century. Precisely বলতে পারো 8th century BC to 18th century till the advent of the Europeans. Europeansরা ইন্ডিয়াতে আসা বা ব্যাটল অফ পালাসি, that's roughly medieval history. এই পিরিয়ডে কি কি ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছিল আমাদের ইন্ডিয়াতে? একটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল, সেটা হচ্ছে দিল্লি সুলতানেট। একটা টার্কো আফগান সুলতানেট বা টার্কো আফগান ডাইনাস্টি, 5-6টা ডাইনাস্টি মিলে দিল্লিকে রুল করে থাকে, যাকে আমরা বলেছি দিল্লি সুলতানেট। তাছাড়া দিল্লিতে মুঘল এম্পায়ার বা মুঘল ডাইনাস্টি, মুঘলরা রুল করেছিল অ্যারাউন্ড 200 ইয়ার্স। এটা তো ছিল নর্থ ইন্ডিয়ার কথা। সাউথ ইন্ডিয়াতে আমরা কোন কোন ডাইনাস্টি দেখবো? চোলাস দেখবো, প্যান্ডিয়াস দেখবো, হোয়সালাস দেখবো, এরকম অনেক ডাইনাস্টি কিন্তু সাউথ ইন্ডিয়াতেও রুল করেছিল। সো এই যে পিরিয়ডগুলো, এই পিরিয়ডে এই ডাইনাস্টিগুলো ডিফারেন্ট টাইমে ইন্ডিয়াকে ডিফারেন্ট জায়গায় রুল করেছে, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট জায়গায় রুল হয়েছে। অ্যান্ড এখান থেকে ইন্ডিয়ার একটা নিজের কালচারাল আইডেন্টিটি এসছে, প্রত্যেকের মতো করে ইনফ্লুয়েন্স করেছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অফ মিডাইভাল পিরিয়ড ইজ দ্যাট কি আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে বেশি ডকুমেন্টেড ভার্সন বা এরকম কোনো ভার্সন পাইনি। যেমন আমরা ইন্ডাস ভ্যালিতে ওদের স্ক্রিপ্ট ডেসিফার করতে পারিনি, যতটা এক্সক্যাভেশন হয়েছে ততটা।
বাট মেডাইভাল হিস্ট্রি ইজ ডকুমেন্টেড মোর অর লেস, অনেক কিং এর অটোবায়োগ্রাফি আছে, অনেকের কোর্ট পোয়েট আছে, অনেক কপার প্লেটস আছে, অনেকের ইনস্ক্রিপশনস আছে। সো এই হিস্ট্রিটা আমাদের ট্রেস করতে সুবিধা, অ্যান্ড এই হিস্ট্রিটা কিন্তু আমাদেরকে ওইভাবেই পড়তে হবে। আর কোয়েশ্চেনের প্রসঙ্গে বলি, WBCS বা PSC এখন একটু খুঁটিয়ে পড়ার একটা ট্রেন্ড কোয়েশ্চেনে আছে বা হিস্ট্রিতে থাকে, তো সেই অ্যাঙ্গেলটাকে কিন্তু আমরা ফোকাস করে পড়বো। আর দ্বিতীয়ত কি ধরনের কোয়েশ্চেন এসছে বা বিগত বছরের কোয়েশ্চেন পেপারসগুলো কি বা সেন্ট্রাল কি বা স্টেট এসছে, সেগুলো আমি যেমন যেমন করে পড়াবো তেমন তেমন তোমাদের সাথে ডিসকাস করবো। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা আগে ইউপিএসসিতে ছিল, WBCS এ সচরাচর থাকতো না, দ্যাট ইজ কোয়েশ্চেন্স রিলেটেড টু আর্ট অ্যান্ড কালচার। হিস্ট্রির একটা বড় পার্ট কিন্তু আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে? মানে একটা লাইক ফর এক্সাম্পল চিকেন কারি ইজ আ ওয়ার্ক হুইচ ইজ ভেরি ফেমাস ইন লখনৌ, অ্যান্ড চিকেন কারি কিন্তু মুঘলসরা এনেছিল। সো এরকম অনেক জিনিসের কথা আমরা পড়বো যেগুলো এখনকার দিনে প্রচলন আছে, বাট তার একটা হিস্ট্রি আছে, তো সেইটা আমাদের পড়তে হবে। সো লেটস স্টার্ট মেডাইভাল পিরিয়ড। ফার্স্ট স্লাইড আমরা একটু শুরু করে নিই। The medieval period in India spans roughly from 8th to 18th century CE. CE মানে ADও বলতে পারো, century. It bridges the ancient and modern eras marked by the rise of regional kingdoms and the establishment of Delhi Sultanate, Mughal Empire and significant socio-cultural transformation. এই মেডাইভাল পিরিয়ডে কিন্তু আমরা ভক্তি মুভমেন্ট এন্ড সুফি মুভমেন্ট দেখতে পাই, একটা সোশিও অ্যাওয়েকেনিং মুভমেন্ট বা সোশিও কালচারাল ট্রান্সফরমেশন হয়েছিল, যেখান থেকে আমরা একটা ড্রাস্টিক শিফট, মানে ভক্তি মুভমেন্ট ওয়াজ ফর হিন্দুইজম অ্যান্ড সুফি মুভমেন্ট ওয়াজ ফর ইসলাম, এই দুটো রিলিজনের একটা বিশাল বড় মুভমেন্ট ভক্তি অ্যান্ড সুফি এই মেডাইভাল পিরিয়ডে কিন্তু হয়েছে। The era is typically divided into two phases characterized by distinct political shifts and cultural theses. Early medieval period, এবার medieval period কেও আমরা তিনটে ভাগে মোটামুটি ভাগ করেছি for the sake of studying history, তো আমরা সেই তিনটে পিরিয়ডকে একটু দেখে নিই। The early medieval period 8th century to 12th century, এইখানে কি হয়েছে? This period began after the fall of the Gupta Empire. তো আমরা গুপ্তা এম্পায়ারের পড়েছি, আমরা পোস্ট গুপ্তা ডাইনাস্টিসদের কথা পড়েছি, অ্যান্ড আফটার দ্যাট আমরা দেখেছি যে হর্ষবর্ধন ওয়াজ দ্য অনলি লাস্ট হিন্দু রুলার অফ নর্থ ইন্ডিয়া। তারপর কিন্তু সেরকম কোনো সিগনিফিকেন্ট হিন্দু রুলার আসেনি, অ্যান্ড ইন 1712 আমরা আরব ইনভেশনসকে দেখতে পাই। ফার্স্ট আরব ইনভেশন হয়েছিল 1712, যেটা ডকুমেন্টেড আছে চচনামাতে। চচনামা ইজ আ আরবিক ডকুমেন্ট বা নভেল বলতে পারো, যেখানে কিন্তু এই ইনভেশনের কথা আছে। অ্যান্ড কাকে মোহাম্মদ বিন কাসিম অ্যাটাক করেন? মোহাম্মদ বিন কাসিম হ্যাড অ্যাটাক রাজা দহির হু ওয়াজ রাজা অফ সিন্ধ। সেই ব্যাপারে আমরা ডিটেলসে পড়বো, কিন্তু কামিং টু দ্য পয়েন্ট দ্যাট গুপ্তা এম্পায়ারের ফ্র্যাগমেন্টেশনের পর আমরা একটি এম্পায়ারকে দেখতে পেয়েছিলাম, দ্যাট ইজ হর্ষবর্ধন। অ্যান্ড সাউথে আমরা দেখেছি চালুক্যাস, পুলাকেশিন টু, leading to the decentralization of power and rise of powerful regional dynasty. এই যে 8 থেকে 12 সেঞ্চুরি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রিজিয়নাল ডাইনাস্টি একটা খুব বড় রোল প্লে করেছে, একটা খুব বড় পার্ট অকিউপাই করেছে। সো আমরা কিন্তু ফার্স্ট এই কটা ক্লাসে এই মেডাইভাল ডাইনাস্টি অ্যান্ড তাদের কালচার আর্ট সেটাকে বোঝার চেষ্টা করব। কি ছিল এই পিরিয়ডে? ছিল ট্রিপার্টাইট স্ট্রাগলের কথা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ট্রিপার্টাইট স্ট্রাগল, ট্রিপার্ট থেকেই বুঝতে পারছো, ট্রাই থেকেই বুঝতে পারছো তিনটে ডাইনাস্টি ইনভলভ ছিল এই স্ট্রাগলে, অ্যান্ড দুটো ডাইনাস্টির কথা আমরা এই ক্লাসেই পড়বো, আর একটা ডাইনাস্টি অফ ট্রিপার্টাইট স্ট্রাগল ইটসেলফ আমরা পড়বো আগামী ক্লাসে। কোন কোন ডাইনাস্টি? পালাস, প্রতিহারাস, রাষ্ট্রকূটাস fought over the control of the strategically vital city of Kanauj. Kanauj is in Uttar Pradesh, modern day ইলাহাবাদের কাছে কানাউজ তখন অবস্থিত ছিল। তিনটে ডাইনাস্টি কি? পালাস, প্রতিহারাস, রাষ্ট্রকূটা। এই ট্রিপার্টাইট স্ট্রাগলকে 4 স্টার্স দিয়ে রাখো। ট্রিপার্টাইট স্ট্রাগল ইজ বিন আস্কড অলমোস্ট এভরি ইয়ার, সেটা সেন্ট্রালের এক্সামেই হোক অ্যান্ড স্টেটের এক্সামেই হোক, ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স। কারা কারা ইনভলভ ছিল, কোন রিজিয়ন ইনভলভ ছিল, কতদিন লাস্ট করেছে, কোন রাজা কাকে হারিয়েছে, ট্রিপার্টাইট স্ট্রাগল থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। এবার আমরা দেখবো সাউথে কারা কারা রুল করেছে। চোলাসদের ব্যাপারে আমরা পড়বো।
চোলাসদের নেভি স্ট্রং ছিল, অ্যান্ড চোলাস আর ভেরি ইম্পর্টেন্ট এই 2025 এর রেসপেক্টে। কেন চোলাদের একটি কয়েন, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে ফেরত আনে, যেহেতু ট্রেন্ড এখন চেঞ্জ হচ্ছে অ্যান্ড WBCS এ কোয়েশ্চেন আসছে কারেন্ট অ্যাফেয়ার্স উইথ পাঞ্চড উইথ ইউর পার্টিকুলার চ্যাপ সিলেবাস, তো সেই অ্যাঙ্গেল থেকে চোলার ওই পাঞ্চড কয়েনের ইম্পর্টেন্স বা ওই রিলেটেড কোয়েশ্চেন্স আমরা এক্সপেক্ট করতেই পারি। চোলাস ডমিনেটেড দ্য সাউথ, renowned for their strong navy, oversea trade and magnificent temple architecture. The Tanjavur temples, the living Chola temples, ওটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওখান থেকেও প্রচুর কোয়েশ্চেন্স এসছে বিগত বছরগুলো থেকে। সো চোলা যখন আমরা পড়বো তাদের আর্কিটেকচার, টেম্পল আর্কিটেকচার পড়তে হবে। Along with that we have to also study their administration, their village administration is very very important. Okay, next হচ্ছে রাজপুতস। Rajputs এমন একটা clan, they live in the western part of India. We have Rajput regiment in Indian army, and Rajput played a very important part in Mughal history তে রাজপুতদের একটা বিশাল ইম্পর্টেন্ট রোল আছে। তারা মেইনলি মারওয়ার, বারমের, যোধপুর, জেসলমের এই রিজনেই বিলং করে, and several Rajput clans আছে, পারমার্স, চৌহানস, চন্ডেলস, রাষ্ট্রকূটাস, প্রতিহারাস, এরা প্রত্যেকেই রাজপুত। And রাজপুতদের হিস্ট্রির কথাও আমরা পড়বো, different clans, their conflict, everything. Several Rajput clans rose to power in north and western India. Rajputs were always in conflict with the sultans of Delhi. দিল্লিতে যেই রাজত্ব করতো তার সাথেই রাজপুতদের ঝামেলা হতো। দেখবে তোমরা যদি পদ্মাবত সিনেমাটা দেখে থাকো, সেখানেও তোমরা দেখবে আলাউদ্দিন খিলজি, রাজা অফ মেওয়াড়, মেওয়াড়ের কারা আছে, মেওয়াড়ের রাজপুতরা আছে। দেন ইফ ইউ হ্যাভ ওয়াচ দিস মুভি যোধা আকবর, সেখানেও দেখবে যে আকবর যখন বুঝতে পারলেন ইটস কোয়াইট মানে রাজপুতদের সাথে যদি আমি ঝগড়াঝাটি করি তাহলে আমার কিংডমে অশান্তি প্রচুর থাকবে, সো ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মাধ্যমে রাজপুতদেরকে উইন করার চেষ্টা করলেন। এই ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স আমরা প্রথম দেখি চন্দ্রগুপ্ত মৌর্য যখন সেলুকাস নিকেটরের সাথে তার মেয়ে হেলেনাকে বিয়ে করে। সো অল দিস থিংস আমরা অবজার্ভ করবো বা পড়বো এই মিডাইভাল পিরিয়ডে। এঙ্গেজিং ইন টেরিটোরিয়াল কনফ্লিক্টস অ্যান্ড শেপিং দ্য সোশিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। ওকে, নেক্সট হচ্ছে দেখো লেটার মিডাইভাল পিরিয়ড। লেটার মিডাইভাল পিরিয়ড একটা মেজর অংশ এই দুটো ডাইনাস্টি অকিউপাই করে থাকে, দ্যাট ইজ দ্য দিল্লি সুলতানেট অ্যান্ড মুঘল এম্পায়ার। এই দুটোই 4-5টা স্টার দিয়ে রাখো, এদের প্রত্যেকটা রুলার, প্রত্যেকটা কিছু ইম্পর্টেন্ট। বোথ দিল্লি সুলতানেট অ্যান্ড মুঘল এম্পায়ার আমরা দেখতে পাবো এদের আর্কিটেকচার, এদের অ্যাডমিনিস্ট্রেশন, এদের কিংস, এদের ডাইনাস্টিস, প্রত্যেকটা কিং এর বৈশিষ্ট্য, তাদের রিলিজিয়াস টলারেন্স, এভরিথিং, ফরেন পলিসিস, এভরিথিং। Delhi Sultanate started in 1206 to 1526, ended it with the first battle of Panipat. Established by Kutubuddin Aibak, this era saw 5 dynasties. কি কি ডিটেইলসে আমরা এদেরকে পড়বো, মামলুক, খিলজি, তুগলক, সৈয়দ, লোধি। এই প্রথম 3টে ডাইনাস্টি হচ্ছে টার্কিশ অরিজিনের, বাকি দুটো ডাইনাস্টি হচ্ছে আফগান অরিজিনের। অ্যান্ড এইখান থেকে কিন্তু আমাদের মোগলাই খাওয়ার আসে, যে মোগলাই খাওয়ার বিরিয়ানি অ্যাকচুয়ালি কেম ফ্রম মুঘল এম্পায়ার। ওকে, এই যে মুগলাই পরাঠা, কাবাবস, কালাটি কাবাবস, দ্য এন্টায়ার cuisine of Awadhi style actually comes from Mughal empire. So questions do come like that, তো আমাদেরকে সেটাও করতে হবে। আমরা জানি যে ইউনেস্কো সিটি অফ গ্যাস্ট্রোনমি দুটো সিটিকে ইন্ডিয়াতে ডিক্লেয়ার করেছে, ওয়ান ইজ হায়দ্রাবাদ অ্যান্ড আদার ইজ লখনৌ। গ্যাস্ট্রোনমি মানে গ্যাস্ট্রোনমি হচ্ছে রিলেটেড টু ফুড, এই দুটো সিটি কিন্তু ডিক্লেয়ার্ড হয়েছে, তোমরা দেখে নেবে। একটা হচ্ছে লখনৌ ফর ইটস আওয়াধি স্টাইল, আর একটা হচ্ছে হায়দ্রাবাদ। দুটোই সিটি অফ বিরিয়ানি অ্যান্ড সিটি অফ কাবাবস, এই দুটোই কিন্তু আমাদের গ্যাস্ট্রোনমিতে নমিনেট, মানে 2 cities in India which are in UNESCO list of gastronomy. Lodhi ruled over large parts of northern India, introduced Ikta administrative system. Mughal Empire 1526 to 707, বলতে পারো till Aurangzeb ওই টাইম অবধি, founded by Babur. This empire expanded across the subcontinent. It is known for centralized administration and architectural masterpiece. এখানে আমরা পড়বো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, চারবাগ স্টাইল, which is the style in which Taj Mahal was built.
তাজমহল ইজ নট দি অনলি মনিউমেন্ট অফ দ্য গার্ডেন টুম্ব বলতে পারো ইন ইন্ডিয়া, যেটা হচ্ছে এই গার্ডেন টুম্ব, একমাত্র গার্ডেন টুম্ব কিন্তু তাজমহল না। There are lots and lots of such tomb. Example, Humayun's tomb, UNESCO heritage site. Taj Mahal itself, that's a UNESCO heritage site. Another is the tomb of Safdarjung. Safdarjung was basically one novel of the Mughals, যাকে ওরা যারও এরকম টুম্ব আছে। তো এই আর্কিটেকচারটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। মিনিয়েচার স্টাইল পেন্টিং, মুঘল স্কুল অফ পেন্টিং, সেগুলো পড়তে হবে। রিজিয়নাল কিংডমস এর মধ্যে কার কথা বলবো? একটা তো বিজয়নগর কিংডম 1336 ফাইন্ড হয়েছিল। বিজয়নগরের জন্য আমাদের লাগবে হচ্ছে হাম্পির কথা জানতে। হাম্পি is situated and located in the banks of তুঙ্গভদ্রা। হাম্পির যে চ্যারিয়টটা, যে স্টোন চ্যারিয়টটা, সেটা আমাদের 50 টাকার নোটে পাওয়া যায়। বাহামানি কিংডম একদম পাশে, হাম্পির পাশেই। বাহামানি কিংডম অলমোস্ট সিমিলার টাইমে ফাউন্ড হয়েছিল। মাদুরাই সুলতানেট, 5টা ডেকানের সুলতানের, সেইগুলোর তাদের কথা পড়বো। And the medieval era isn't just timeline of war, it's a deep cultural exchange. Yes, যখন আমরা আর্কিটেকচার পড়বো তখন আমরা দেখবো যে কতটা কালচারাল এক্সচেঞ্জ হয়েছে, কতটা আফগান কালচার এখানে এসছে, how Rajput architecture was incorporated within Red Fort, everything we will study in detail. How different types of like টেক্সটাইলের যে এত উন্নতি, ইন্ডিয়াতে টেক্সটাইল উন্নত ছিল, বাট টেক্সটাইলের এই যে ফাইন মসলিন, এই কারিগরি, এভরিথিং কামস ইন দ্য মেডাইভাল এরা। ভক্তি মুভমেন্ট এন্ড সুফি মুভমেন্ট, আমরা দুটো সেন্টের কথা পড়বো। ভক্তি মুভমেন্ট যে সেন্ট, সুফি মুভমেন্টের সেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিখিজম। শিখ রিলিজন ওয়াজ ফাউন্ড ইন দিস মেডাইভাল পিরিয়ড বাই গুরু নানক। Saints and mystics promoted personal devotion, fostering Hindu-Muslim cultural synthesis, bridging gaps between different social groups. Architecture, Indo-Islamic architecture, this is very important. India, one of the most famous architecture is the Indo-Islamic architecture, যেটা আমরা নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ায় প্রচুর দেখতে পাই। Architecture blended with regional Indian styles, producing iconic structures like Qutub Minar. কুতুব মিনার অ্যাকচুয়ালি ইজ কুতুব কমপ্লেক্স। কুতুব মিনার কমপ্লেক্সে অনেক কিছু আছে। অ্যান্ড দিস ইজ अगेन আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইটস ভেরি ইম্পর্টেন্ট কে আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোকে খুব ভালো করে পড়ে যাই। বিসিএস এ এখন কোয়েশ্চেন চেঞ্জ হয়েছে। আমি মেডাইভাল পিরিয়ডেও করিয়েছি, আমি এনশিয়েন্ট পিরিয়ডেও তোমাদেরকে এই স্ট্রাকচারসগুলো, এইগুলোকে খুব ভালো করে করিয়েছি। অ্যান্ড দ্য তাজমহল, তো এইটা আমরা মেডাইভাল পিরিয়ডে মোরলেস পড়বো। মেডাইভাল পিরিয়ড ইজ আ হিউজ পিরিয়ড, অনেক কিছু পড়তে হবে। সো উই হ্যাভ টু বি ভেরি মাইনিউট উইথ হোয়াট এভার উই রিড। তো আমরা ফার্স্ট এটা তো গেল এন্টায়ার মেডাইভাল পিরিয়ড। তো আজকের ক্লাসে বা এই পিডিএফে বা এই স্লাইডে আমরা কি কি ডিল করব? আমরা দুটো ডাইনাস্টির কথা ডিল করব, দ্যাট ইজ দ্য গুর্জার প্রতিহার্স অ্যান্ড দ্য পালাস। গুর্জার প্রতিহার্স কোথা থেকে রুল করতো? একটা দেখতে পাচ্ছ গুর্জার প্রতিহার্সদের মানে কিংডম, তারা মেইনলি উজ্জয়ন থেকে রুল করতো, দ্যাট ইজ দি মালওয়া রিজন। মালওয়া রিজনে ওরা রুল করতো, দ্যাট ইজ দ্য মেইন পেরিফেরি অফ দ্য গুর্জার প্রতিহার্স। আর সেকেন্ড যে ডাইনাস্টির কথা পড়বো দ্যাট ইজ দি পালাস। পালাস হচ্ছে বাংলার ডাইনাস্টি। এই বাংলার ডাইনাস্টি হচ্ছে পালাস, এবং বাংলা, বিহার এই রিজনে পালারা রুল করতো। পালাস আর ভেরি ইম্পর্টেন্ট ইন WBCS। কেন ইম্পর্টেন্ট? কারণ আমি বলেছি যে বেঙ্গলের যে রুলার বা বেঙ্গলের যে হিস্ট্রি, এইগুলো আমাদের কিন্তু খুব মাইনুটলি পড়তে হবে। যেমন মেডাইভাল পিরিয়ডেই আমরা পড়বো শ্রী চৈতন্য দেবের কথা, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সিকান্দার শাহ, ইলিয়াস শাহ, এভরিবডি। We have to also study about the evolution of Bengali language. Bengali language is now a classical language. আমরা জানি ইন্ডিয়াতে এখন 11টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে, আর লেটেস্ট যে ল্যাঙ্গুয়েজটা পেয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা, দ্যাটস বেঙ্গলি। তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হতে গেলে একটা এনশিয়েন্ট ট্রেস থাকে, তার স্ক্রিপ্ট থাকে নিজস্ব, অ্যান্ড এই বেঙ্গলি স্ক্রিপ্টটা বা বেঙ্গলি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ স্টার্টেড টু ডেভেলপ ইন মেডাইভাল পিরিয়ড, তার কথাও আমরা কিন্তু পড়তে হবে। ওকে, তো ফার্স্টে দেখো গুর্জার প্রতিহার্স আর রাজপুত। তো রাজপুতদের কথা পড়তে গেলে প্রথমে আমাদেরকে রাজপুতদের অরিজিনের একটা ইন্টারেস্টিং থিওরি আছে। রাজপুতের যে অরিজিনাল থিওরিটা, সেটা কিন্তু আমরা পাই বেসিক্যালি চাঁদ বরদাই বলে একজন পোয়েট ছিলেন, যিনি 12th সেঞ্চুরির পোয়েট ছিলেন।
এবং এনি হচ্ছেন তোমার পৃথ্বীরাজ চৌহানের কোট পোয়েম। তোমরা যদি অক্ষয় কুমারের পৃথ্বীরাজ চৌহান সিনেমাটা দেখে থাকো তাহলে দেখবে চাঁদ বরদায়ের রেফারেন্স আছে। চাঁদ বরদাই বলে একজন পোয়েট আছে, অ্যান্ড হি ইজ নট আ মাইথোলজিক্যাল ক্যারেক্টার বা সিনেমার ক্যারেক্টার, হি অ্যাকচুয়ালি এক্সিস্টেড। হি রোড দ্য এপিক পৃথ্বীরাজ রাসো। পৃথ্বীরাজ রাসো হচ্ছে বায়োগ্রাফি অফ পৃথ্বীরাজ চৌহান, অ্যান্ড এই পৃথ্বীরাজ রাসো থেকেই আমরা জানতে পারি অগ্নিকুল থিওরি, যেখান থেকে রাজপুতরা এসছে। রাজপুতরা বেসিক্যালি একটা মানে কিছু কিছু বংশ রাজপুতদের দেয়ার চন্দ্রবংশ, চন্দ্রবংশ মানে চন্দ্র থেকে অরিজিন, আর কিছু হচ্ছে সূর্য বংশ। সূর্য অগ্নিকুল থিওরিতে এইটাই কিন্তু বলে থাকে যে কে চন্দ্রবংশ কে সূর্য বংশ। তো এই অগ্নিকুল থিওরি ইজ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অগ্নিকুল থিওরি এসছে এবং জিজ্ঞেস করা হয় এই যে রাজপুতরা এরা কোন বংশের, চন্দ্রবংশের না সূর্য বংশের, এটা কিন্তু জিজ্ঞেস করবে। দ্য অগ্নিকুল থিওরি ইজ আ মেডাইভাল, এই থিওরিটা কোথায় পাওয়া গেছে সেটাও আমাদের কিন্তু জানতে হবে। পৃথ্বীরাজ রাসো, চাঁদ বরদাইস পৃথ্বীরাজ রাসো is a medieval mythological legend proposing that the four prominent Rajput clans, কোন clan? Pratiharas, Chauhans, Chalukyas and Paramars, এই চারটে ক্ল্যান originated from a sacred fire pit on Mount Abu। একটা বশিষ্ঠ মুনি ইনি যজ্ঞ করেছিলেন, অ্যান্ড সেইখান থেকে এরা জন্ম নিয়েছিল। সেইটাই হচ্ছে পৃথ্বীরাজ রাসোর লেখা আছে। কমপ্লিটলি আ মাইথোলজিক্যাল স্টোরি বা মাইথোলজিক্যাল লেজেন্ড, বাট যে রাইটার তিনি কিন্তু মাইথোলজিক্যাল নন। আর এই যে চারটে ডাইনাস্টি এরাও কিন্তু মাইথোলজিক্যাল ডাইনাস্টি নন, দে হ্যাভ রুলড ইন্ডিয়া, এবং চারজনেরই হিস্ট্রি বা চারটে ক্ল্যানের হিস্ট্রি কিন্তু আমরা পড়ব। It was primarily popularized by the 12th century poet চাঁদ বরদাই in his epic পৃথ্বীরাজ রাসো। ওকে, সো কে পপুলারাইজ করেছে আমি বলে দিলাম। According to the legend, Hindu god sought to rid the earth of demons and restore cosmic order, but the sages led by sage Vashishta required warrior assistance। তো এটা হচ্ছে গল্পটা। আমি গল্পটা কেন বলছি দেখো, এখন অবধি কি কি কোয়েশ্চেন এসছে, অগ্নিকুল থিওরি কে দিয়েছে, কোন কোন ক্ল্যান বা রাজপুত ক্ল্যান এরা অগ্নিকুণ্ড থেকে বা ফায়ার পিট থেকে এসছে, এই থিওরিটা কোথায় রেফারেন্স পাওয়া যায়, এই সমস্ত থেকে এই প্রথম দুটো পয়েন্ট থেকে কিন্তু মেইনলি কোয়েশ্চেনগুলো এখন অবধি এসছে। থার্ড পয়েন্ট আর ফোর্থ পয়েন্টটা দেওয়া কেন, এখন দেখবে থ্রু মানে চারটে সেন্টেন্স দিয়ে দিল, কোন সেন্টেন্সটা তোমার ফলস সেইটা বার করতে হবে। তো আমি যদি একটু ডিটেলস না জানি তাহলে কিন্তু আমি করতে পারবো না। এই পোর্শনটা কিন্তু আমার জানা পোর্শন, অলরেডি কোয়েশ্চেন চলে এসছে, আমরা এর আরেকটু ডেপথে যাব, সেই জন্য এই 3-4টা অ্যাড করা। Vashisht organized a massive yagana, sacrificial fire ritual at Mount Abu in present day Rajasthan। দেখো এটা মজাদার জিনিস, মাউন্ট আবু কিন্তু a sacred place of Jains, আমরা দিলওয়ারা গ্রুপ অফ জৈন টেম্পল দেখবো যেটা সোলাঙ্কি ডাইনাস্টি বানিয়েছে। সোলাঙ্কি ডাইনাস্টি ইজ অ্যানাদার রাজপুত ডাইনাস্টি, ওই যে রাজপুতদের কথা যখন পড়বো তখন দেখবে তারা দিলওয়ারা গ্রুপ অফ জৈন টেম্পলস বানিয়েছে, রঙ্কাপুর টেম্পল বানিয়েছে। বাট আমরা কিন্তু পৃথ্বীরাজ রাসোর এখানে দেখছি একটা হিন্দু ডিটির রেফারেন্স। সো তোমরা বুঝতেই পারছো যে একটা কালচারাল এক্সচেঞ্জ কিন্তু হতো জৈনস অ্যান্ড হিন্দুসদের মধ্যে। The warriors from this sacred fire pit Agnikund, 4 powerful heroes emerged, fully armed and ready for the battle, thus becoming the founders of 4 Agnikul clan। তাহলে অগ্নিকুল ক্ল্যানের কারা কারা আসছে, প্রতিহার্স, চালুক্যস, এই চালুক্যসরাই হচ্ছে সোলাঙ্কি, পারামার্স আর পাওয়ার, মারাঠা একটা বড় কাস্ট হচ্ছে পাওয়ার্স, দে আর বেসিক্যালি রাজপুত। দেন ইউ ক্যান সে চচনামা বা এখনকার দিনে আমরা চৌহান নামে চিনি, চৌহানস আর অলসো রাজপুতস। Modern historians generally consider the Agnikul story to be mythological rather than a literal historic event। সো অবভিয়াসলি বুঝতেই পারছো কখনো মানুষ ফায়ার পিট থেকে আসতে পারে না, এইটুকু সায়েন্স তো আমরা বুঝেছি। সো মডার্ন হিস্টোরিয়ানস এই থিওরিটাকে ডিসকার্ড করে দিয়েছিল, বাট এই থিওরিটা কে দিয়েছিল, এই থিওরিটা কিন্তু আমরা পৃথ্বীরাজ রাসোর চাঁদ বরদাই পৃথ্বীরাজ রাসোতে দেখতে পেয়েছি। ঠিক আছে, এবার আমরা গুর্জার প্রতিহার্সের কথা পড়ি। গুর্জার প্রতিহার বেসিক্যালি ওরা ছিল জাট,
ঠিক আছে, গুর্জার্স মানেই বুঝতে পারছো, গুর্জার্স বলে মানে ওই ওয়েস্টার্ন ইন্ডিয়াতে গুজরাট স্পেসিফিক্যালি সেখানে কিন্তু মানে ভেড়া পালক বা গরু পালককে গুর্জার্স বলা হয়। And they're similar to Jats. Jats are also a very prominent caste and prominent subcaste বলতে পারো in northern India, especially in Haryana. এই গুর্জার প্রতিহারসরা কোথায় রুল করতো? এরা মেইনলি ইস্টার্ন রাজস্থানে রুল করতো। আর দে আর প্রতিহার মানে হচ্ছে বেসিক্যালি দে উইল স্লে দ্য ডেমন বা শত্রু বিনাশকারীকে। এরা হচ্ছে ওই যে লক্ষণ রামায়ণে যেমন রামের সঙ্গে সঙ্গে যেত অ্যান্ড শত্রুকে বিনাশ করে দিত, তো এই কনসেপ্ট থেকেই গুর্জার প্রতিহার্স এই নামটা, প্রতিহারা নামটা এসছে। এদের কথা আমরা কোথায় দেখতে পাই? আইহোল ইনস্ক্রিপশন অফ পুলকেশিন II, চালুক্যান কিং পুলকেশিন IIর আইহোল ইনস্ক্রিপশনে আমরা এদের কথা দেখতে পাই। হিউয়েংসাং এর লেখাতে বা রেকর্ডসে আমরা দেখতে পেয়ে থাকি এদের কথা। এরা কিন্তু জাস্ট আফটার দ্য ডিক্লাইন অফ গুপ্তাস রাইজ করেছিল। And who was their ruler? Who was their founder? Their founder was Nagabhatta. এই নাগভট্টা এই ডাইনাস্টি রুল করেছিল। অ্যান্ড আমরা এদের একের পর এক কিংদের কথা পড়বো। তো মোস্ট ফেমাস অফ দেম ওয়াজ মিহির ভোজ সব থেকে ফেমাস কিং। আর দেখো এদের ম্যাপটা একবার যদি তুমি দেখে নাও, তখন কিন্তু এই পুরো বর্ডারে আরবসরা চলে মানে অ্যাটাক করতো সবসময়। এই আরবসরা কিন্তু এখান থেকে তখন থেকে ইন্ডিয়াকে অ্যাটাক করা শুরু করে দিয়েছিল। অ্যান্ড গুর্জার প্রতিহার্স ওয়ার ভেরি স্ট্রং, দে ওয়ার ভেরি স্ট্রং ওয়ারিয়ার্স, আর ওরা কিন্তু অ্যাটাকগুলোকে প্রিভেন্ট করতো। এর রেফারেন্স কিন্তু আমরা আবার একটি লিটারালি সোর্স, সুলেমানের লিটারালি সোর্সে পেয়েছি, আমরা আল বেরুনির লিটারালি সোর্সে পেয়েছি। তো আস্তে আস্তে আমরা একটু গুর্জার প্রতিহারার্সদের কথা পড়তে শুরু করে দিই। The Pratihars, also known as Gurjar Pratihars, ruled over Kannauj for a long time and originated from the Gurjaras, pastorists similar to that of Jats. এরা কিন্তু pastorists মানে পশুপালক, অ্যানিমাল রিয়ার বলতে পারো, অ্যানিমাল রিয়ারিং ওদের প্রফেশন ছিল। ওকে, they established principalities in central and eastern Rajasthan and were believed to be descendants of Lakshmana from Ramayana or a branch of Gurjar race. তো ওদের ট্রেসটা ঠিক খুঁজে পাওয়া যায় না কোথায়, এটা ইম্পর্টেন্ট এপিগ্রাফিক রেকর্ডস। কেন? এই যে আইহোল ইনস্ক্রিপশন, এই আইহোল ইনস্ক্রিপশন আমি বলেছি না যে কিছু কিছু ইনস্ক্রিপশন যেমন প্রয়াগ প্রশস্তি, তেমনি আইহোল ইনস্ক্রিপশন যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেটার ব্যাপারে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে কারণ কোন ডাইনাস্টির কথা লেখা আছে। কারবেলার হাতিগুম্ফা ইনস্ক্রিপশন, এদের থেকে আমরা তাদের যে কোন কোন কন্টেম্পোরারি রাজা ছিল, তাদের সাথে শত্রু ছিল না মিত্র ছিল, পুরো ডিটেলস ইনফরমেশন পাই। One such inscription is eye-hole inscription. Epigraphic evidence including the eye-hole inscription of Pulakeshin II and records of Huengsan আমরা জানি হর্ষবর্ধনের পিরিয়ডে ইন্ডিয়াতে এসেছিল, নালন্দা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে and records পেয়ে থাকি। Traces the Pratihara origin to the Gurjar stocks. The Gurjars rose to prominence in 6th century CE, taking advantage of the Gupta Empire's decline. তো obviously post Gupta Empire আমরা এটাকে দেখতে পেয়েছি, এদেরকে দেখতে পেয়েছি, গুর্জার প্রতিহারদের আমরা পোস্ট গুপ্তা এম্পায়ার দেখতে পেয়েছি। গুর্জার প্রতিহার্স ডাইনাস্টি was established by হরিশচন্দ্র। দেখো অ্যাকচুয়ালি হরিশচন্দ্র কিন্তু ম্যাক্সিমাম অপশনে থাকে না। আমাদের মোস্ট কমন কোয়েশ্চেন মেডাইভাল পিরিয়ডে কি থাকে? মেডাইভাল পিরিয়ডে হচ্ছে ফাউন্ডার অফ দ্য গুর্জার প্রতিহার্স বা ফাউন্ডার অফ এই ডাইনাস্টি কে, সেইটা থাকে। এটা তোমরা রেলওয়েতে পাবে। তো ম্যাক্সিমাম যে অপশনসগুলো থাকে সেখানে কিন্তু হরিশচন্দ্রার কোনো উল্লেখ থাকে না, সবসময় অপশনে আমরা নাগাভাট্টা দেখতে পাই। হরিশচন্দ্র জাস্ট ফাইন্ড করে ছেড়ে দিয়েছিল বলে হরিশচন্দ্রকে আমরা দেখতে মানে অপশনে খুঁজে পাই না, বাট অ্যাকচুয়ালি কিন্তু ফাউন্ডার আমাদের হরিশচন্দ্র। Gurjar Pratihar dynasty was established by Harishchandra with its origin believed to be in Ujjain or Mandsaur. Next দেখো এদের নেক্সট ইম্পর্টেন্ট কিং সেটা হচ্ছে নাগাভাট্টা। নাগাভাট্টা কখন রুল করেছে? 730 to 760। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমি আগেই বলেছি যে আরবসরা এই মুহূর্তে কিন্তু
ইন্ডিয়াকে অ্যাটাক করা শুরু করে দিয়েছিল। অ্যান্ড ওই গুজরাটে প্রচুরবার আরব অ্যাটাক করেছিল। তোমরা জানো সোমনাথ মন্দির ওয়াজ রেডেড 25 টাইমস ইন দ্য মিডাইভাল পিরিয়ড বাই দ্য আরবস। আরবসরা কিন্তু রাজত্ব করবো বলে প্রথম দিকে ইন্ডিয়াতে অ্যাটাক করতো না, তারা পিওরলি লুটপাট করে যত ধন সম্পদ আছে লুট করে নিয়ে চলে যাব, এরকম একটা মেন্টালিটিতে ইন্ডিয়াকে অ্যাটাক করতো। অ্যান্ড এই যে গুর্জার প্রতিহার্স, দে ওয়ার গ্রেট ওয়ারিয়ার্স, আর ওরা কিন্তু সবসময় এদের এই যে অ্যাটাকটাকে প্রিভেন্ট করতো। দেখবে তোমরা আলাউদ্দিন খিলজির সময় বা তোমার দিল্লি সুলতানেটে মঙ্গলসরা এরকম ইন্ডিয়াকে অ্যাটাক করতো। এবং আলাউদ্দিন খিলজি, দিল্লি যেমন 7টা শহর দিয়ে তৈরি, ওয়ান অফ দ্য সিটি ইজ সিরি, যেটা কিন্তু আলাউদ্দিন খিলজি স্ট্রিক্টলি বানিয়েছিলেন এই মঙ্গল অ্যাটাক থেকে দিল্লিকে সেভ করার জন্য। আমরা যখন দিল্লির কথা পড়বো তখন আমরা এই 7টা সিটি নিয়ে যে দিল্লি তৈরি, তাই 7টা সিটির কথা কিন্তু আমরা পড়বো। Nagabhatta won the most famous Pratihar king, known for containing Arab armies. His victory successfully halted the spread of Arab influence in Indian subcontinent. Defeated by Rashtrakuta king Dhruva. এবার আমি একটা কথা বলি, এইখানে কিন্তু তোমাকে একটু ভেবে নিতে হবে যে এইটা হচ্ছে কানাউজ, এই কানাউজের একদিকে থাকছে পালাজরা, এই দিকে তোমার থাকছে গুর্জার প্রতিহার্সরা, আর এইরকম ডেকানের কাছে আমরা পাচ্ছি রাষ্ট্রকূটাকে। এরা কিন্তু সবসময় কানাউজকে অধিকার করার জন্য একে অপরের সঙ্গে লড়ছে। একবার দেখবে যে গুর্জার প্রতিহার রাষ্ট্রকূটাদের হারিয়ে দিল, একবার দেখবে রাষ্ট্রকূটাজরা পালাকে হারালো। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে। সেরকমই ধ্রুব একটা খুব ইম্পর্টেন্ট কি, যিনি নাগাভাট্টাকেও হারিয়েছিলেন, আবার পালা কিং ধর্মপালকেও হারিয়েছিলেন। আমি কিন্তু তাদের কথাই দিয়েছি যাদের কথা বা যে ব্যাটেলগুলোর কথা পরীক্ষায় এসছে, কেন ইটস প্রিটি ডিফিকাল্ট কে কাকে হারিয়েছে সেটাকে ক্রোনোলজিক্যালি মনে রাখা। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, বিসিএস এ যদি আমাকে ভালো স্কোর করতে হয় তাহলে কিন্তু টেস্ট ম্যাচের মতো আমাকে জানতে হবে কোন কোয়েশ্চেনটা আমি অ্যাটেম্প্ট করব আর কোন কোয়েশ্চেনটা আমি ছাড়বো। আমি যদি না বুঝতে পারি আমি কোন কোয়েশ্চেনটা ছাড়বো, আমি কিন্তু নেগেটিভ মার্কসে ল্যান্ড করবো নিজেকে। অ্যান্ড নেগেটিভ মার্কস ইজ ভেরি ভেরি ব্যাড ইন আ কম্পিটিটিভ এক্সাম। তাই জন্য আমি সাজেস্ট করব যে আমি যদি 150ও করে থাকি আমার মেন্স পেপারে জিওগ্রাফি প্লাস হিস্ট্রি মিলিয়ে, আমার যেন পুরোটাই ঠিক হয়। হিস্ট্রি তো 100 নম্বর আমাদের, আর আমি কালচারের পার্টগুলো কভার করে দিচ্ছি, জিকের পার্টটাও বেরিয়ে যাচ্ছে। 100-র মধ্যে যদি আমি 80টা অ্যাটেম্প করি, আমার যেন 75টাই ঠিক হয়। বাকি আমি 20টা পাচ্ছি না দিয়ে তুক্কা মেরে দিলাম, তাতে কিন্তু দেখবে আমি হয়তো 75টা ঠিক করেছি কিন্তু 20টা ভুল হতে মার্কসটা আমার কমে গেছে। সো দিস শুড নেভার বি ইয়োর স্ট্র্যাটেজি। ইয়োর স্ট্র্যাটেজি শুড বি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। আমি যত পোর্শন পড়ে যাব সেখানে যা পারবো ভেবে চিন্তে আনসার করবো। ওকে, নেক্সট দেখো, নেক্সট আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কিং এর কথা আমরা পড়বো গুর্জার প্রতিহার্সদের, যে হচ্ছে বৎস রাজা। বৎস রাজা হচ্ছে ধর্মপালের কন্টেম্পোরারি, অ্যান্ড ইনিও ট্রিপাটাইট স্ট্রাগলে টেক পার্ট করেছিলেন। কেউই কানাউজের অধিকার ছাড়তে চাইছে না। কানাউজ বেসিক্যালি এমন একটা জায়গায় লোকেটেড, এলাহাবাদের কাছাকাছি, তার মানে বুঝতে পারছো গঙ্গা যমুনা দোয়াব, ইটস আ ভেরি ফার্টাইল রিজিয়ন। তখন চাষবাস প্যাস্টোরাল এইসবটা খুব ইম্পর্টেন্ট ছিল। ট্যাক্সের জন্য আমরা ল্যান্ড ট্যাক্সের উপর নির্ভরশীল ছিলাম, ওই জন্য আমরা টার্গেট করতাম যে দোয়াব রিজিয়নগুলোকে কি করে আমরা অধিকার করব। এই জন্যই এত ঝামেলা। এ কিন্তু ট্রিপাটাইট স্ট্রাগলে টেক পার্ট করে, অ্যান্ড সেই ট্রিপাটাইট স্ট্রাগলে কিন্তু এ পালা কিং ধর্মপালকেও ডিফিট করেছিল, অ্যান্ড রাষ্ট্রকূটা কিং দান্তি দুর্গাকেও ডিফিট করেছিল। দান্তি দুর্গা হচ্ছে রাষ্ট্রকূটার ফাউন্ডার। বৎস রাজা 780 to 800 made Kannauj in western UP as his capital. Expansionist policy brought him into conflict with Dharmapal and the Pala king, Dharmapal the Pala king, the Rashtrakuta king Dhruv, and thus began the tripartite struggle and continued for another 350 years. 350 বছর, অ্যাপ্রক্সিমেট 200 বছর একদম অ্যাক্টিভ ব্যাটল হতো কানাউজের জন্য। প্রত্যেক বছর একটা করে। তো বুঝতে পারছো কি রেটে এরা ঝামেলা ঝুঁকি করতো। This region is most historically significant for triggering the famous tripartite struggle, a multi-century conflict between the Pratihars, Palas, Rashtrakutas of Deccan for the hegemony over North India and the prized capital city of Kannauj. আমি বারবার এটাকে রিপিট করছি যে this struggle is very important.
এই স্ট্রাগলটা থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে এবং আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। কার জন্য লড়াই করতো? কানাউজের জন্য। এখানে যেমন আমরা ট্রিপাটাইট স্ট্রাগল দেখছি কানাউজের জন্য, তেমন বাহামানি আর বিজয়নগরে আমরা দেখবো রায়চুর দোয়াবের জন্য ওরা সবসময় ঝামেলা করতো। বৎস রাজা ডিফিটেড পালা রুলার ধর্মপাল এন্ড দান্তি দুর্গা দ্য রাষ্ট্রকূটা কিং ফর দ্য কন্ট্রোল অফ কানাউজ। আমি বলেছি দেখবে প্রত্যেকটা রাজা কাউকে না কাউকে হারিয়েছে, কে একে হারাচ্ছে, কে রাষ্ট্রকূটাকে হারাচ্ছে, কে একবার পালাকে হারাচ্ছে, আবার কে রাষ্ট্রকূটার কাছে হেরে যাচ্ছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসিডিওরে চলছে। Another very important aspect, এই রাষ্ট্রকূটা কিংসরা কিন্তু মেনলি জৈনিজমের প্রমোটার ছিল, জৈনিজমের প্যাট্রনস ছিল, তাদের কোর্টে বিভিন্ন জৈনিজমের ফলোয়ার্স ছিল অ্যান্ড ওরা অ্যাক্টিভলি সাপোর্ট করতো জৈনিজমকে। এই বৎস রাজার কোর্টে জিন সেনা বলে একজন ফেমাস জৈন স্কলার ছিলেন, যিনি আদি পুরাণা রেখেছেন। আদি পুরাণায় কি আছে? আদি পুরাণা হচ্ছে সংস্কৃতে লেখা এবং আদি পুরাণা হচ্ছে তোমার স্পিরিচুয়াল জার্নি অফ ঋষভ। ঋষভ মানে ফার্স্ট তীর্থঙ্কর, অ্যালং উইথ হিজ সন্স ভারতা অ্যান্ড বাহুবলী। বাহুবলী স্ট্যাচু আমরা দেখতে পাবো হচ্ছে শ্রাবণ বেলগোলায়। শ্রাবণ বেলগোলা জৈনদের একটা ইম্পর্টেন্ট স্পট, এখানে হচ্ছে বাহুবলী স্ট্যাচু আছে, মনোলিথিক স্ট্যাচু। এ কিন্তু এর কোটেই ছিল হচ্ছে সেই জৈন স্কলার জিন সেনা, যিনি আদি পুরাণ লিখেছিলেন। আর দেখো এ কিন্তু বেসিক্যালি বৎস রাজা কিন্তু বেসিক্যালি হিন্দুইজমের ফলোয়ার ছিল, কিন্তু হি ওয়াজ ভেরি টলারেন্ট টুয়ার্ডস জৈনিজম অ্যান্ড সাপোর্টেড জৈনিজম। জৈনসদের কনসেন্ট্রেশন কিন্তু এখনো ওয়েস্টার্ন ইন্ডিয়াতেই বেশি। দে আর মেইনলি কনসেন্ট্রেটেড ইন রাজস্থান অ্যান্ড গুজরাট। Vatsa Raja, at the peak of his power, Vatsa Raja ambushed and heavily defeated Rashtrakuta king Dhruva Dharavasana. Dhruva Dharavasake ডিফিট করেছিল। এনার কথা আমরা পড়বো। হি ইজ এ প্রিটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কারণ এই দেখবে পালাকেও ডিফিট করেছে, আবার রাষ্ট্রকূটাকেও ডিফিট করে, মানে পালাকেও ডিফিট করবে, আবার গুর্জার প্রতিহারদের ডিফিট করবে। এবং ইনি এনার অ্যাপিয়ারেন্স এনটিপিসিতে অলরেডি দেখিয়ে দিয়েছেন, তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে কোনো দিন বিসিএসও নিজের অ্যাপিয়ারেন্স দিয়ে দেবে। দো হি ওয়াজ আ ডিভোট ফলোয়ার অফ শৈভিজম, দ্যাট ইজ হিন্দুইজম। শিবের পুজো করাকে শৈভিজম বলা হয়, আর বিষ্ণুর পুজো করাকে ভক্তিজম বা বৈষ্ণবিজম বলা হয়। He was highly tolerant and actively supported the Jains. His royal court accumulated brilliant minds of the era, including the famous Jain scholar Jin Sena, the author of Harivamsa Purana. Jin Sena আদি পুরাণও লিখেছিলেন। হরিবংশ পুরাণ লিখেছিলেন, এইটুকু তোমাকে জেনে রাখো, এর নিয়ে ডিটেলস আসেনি। কিন্তু এই জিন সেনা যে আদি পুরাণ লিখেছে, এটা নিয়ে ডিটেলস এসছে, কি আছে আদি পুরাণে, এটা পিওয়াইকিউতে এসছে, ওই জন্য আমরা একটু ডিটেল এটাকে করেছি। হিজ ফেমাস সংস্কৃত এপিক। প্রথমত যখনই এই ধরনের এপিকগুলো পড়বে কি কি পয়েন্ট আমাদের পড়তে হবে? ফার্স্টে তো অথরকে, সেটা আমাকে জানতে হবে। তাকে কে প্যাট্রন করেছিল, কে কিং ছিল, সেটা আমাকে জানতে হবে। নেক্সট কোন ল্যাঙ্গুয়েজে লেখা, কোনটা প্রাকৃতে লেখা, কোনটা পালিতে লেখা, কোনটা সংস্কৃতে লেখা, কোনটা কানাডিতে লেখা, জানতে হবে। নেক্সট হচ্ছে জিস্টটা আমাদের একটু জানতে হবে, মানে ওর ভেতরে কি আছে, ওইটা কি বর্ণনা করার চেষ্টা করছে বা কি ডেসক্রিপশন আছে সেটা জানতে হবে। এই চারটে পয়েন্ট কিন্তু আমরা মেডাইভাল হিস্ট্রি যে কোনো লিটারালি সোর্সের জন্যই অ্যাপ্লিকেবল, এইভাবেই কিন্তু আমাদেরকে পড়াশোনাটা করতে হবে। He meticulously documents the life, teachings and spiritual journey of Rishabhanath, the first Tirthankar, along with his son Bharat and Bahubali. Okay? Next দেখো নাগাভাট্টা 2। নাগাভাট্টা 2 আবার একজন ইম্পর্টেন্ট রাষ্ট্রকূটা রুলার ছিলেন। এনার টাইমে কি হয়েছে? এনার টাইমে হচ্ছে পালদের সঙ্গে ঝগড়া হয়েছিল। পালদের একটা পাপেট কিং ছিল ধর্মপালের, তাকে উনি হারিয়ে দেন এবং আবার করে উনি মানে কানাউজকে জয় করে নেন। অ্যান্ড একটা ব্যাটল হয়েছিল বিহারের মুঙ্গেরে ধর্মপালের সাথে। তাছাড়া এনার ব্যাপারে আমরা জানতে পারি হচ্ছে একটা গোয়ালিয়র ইনস্ক্রিপশন আছে সেখানে। সো নাগাভাট্টা ওয়াজ अगेन বিজি ইন ফাইটিং। নাগাভাট্টা 2 805 to 833 he conquered Kanauj, the Indo-Gangetic plain as far as Bihar from Palas, and again checked the Muslims in the west. তাহলে মুসলিমদের সাথে ওয়েস্টার্ন বর্ডারটা কিন্তু আমাদের সবসময় ডিস্টারবেন্সে থাকছে। According to historic Gwalior inscription,
গোয়ালিয়র ইনস্ক্রিপশন ইজ ইম্পর্টেন্ট। ওকে, কোন ইনস্ক্রিপশনে আছে? Nagavatta II launched an attack on Connaught, defeating and driving out its ruler Chakrayuddha, who was a puppet king backed by rival Palar Empire. এটা কিন্তু এনটিপিসিতে নিজের ডেবিউট করে দিয়েছে যে কে ডিফিট করেছিল চক্র যুদ্ধকে, হু ওয়াজ আ পাপেট অফ দ্য পালা রুলার। এই পুরো দুটো পয়েন্টেই কিন্তু আনসার। এক একটা শিফট তো ওদের, এক একটা শিফটে এক এক, কোনো শিফটে জিজ্ঞেস করেছিল যে কাকে ডিফিট করেছে, কোনো শিফটের পালা কিংটার নাম জিজ্ঞেস করেছে, কোনো শিফটে আবার এই ব্যাটলটার কথা জিজ্ঞেস করেছে। তো 3-4টে শিফটে এরকম ভাবে এইটাকেই বেস করে কোয়েশ্চেন করেছি, সবটাই আমি বানিয়ে দিয়েছি। He marched eastward and won a crushing defeat over the Pala king Dharmapal in the fierce battle fought near Munger, Bihar. So বাংলার বিহারের মধ্যে অনেক কমন জিনিস আছে, and that is it. নেক্সট দেখো আমরা জানতে পারবো যে সোমনাথ মন্দিরের কথা, যে সোমনাথ মন্দিরকে কিন্তু ইনি রেস্টোর করেছেন। সোমনাথ মন্দিরকে আরবসরা রেড করে নষ্ট করে দিয়েছিল, ইনি তাকে রেস্টোর করেন, সিগনিফিকেন্ট রেড স্যান্ডস্টোনের মন্দির করে, and he was always fighting with the Arabs in the west and with the Palas and Rashtrakutas in the east. Nagavatta II Dharmapal sought assistance from Rashtrakuta king Govind III, which led to the defeat of Nagavatta II. তাহলে ধর্মপাল কি করলো? শত্রু আমার বন্ধু। ধর্মপাল হেরে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে রাষ্ট্রকূটা কিংকে ফোন করলো, ফোন তো ছিল না তখন, মেসেজ পাঠালো এবং এরা দুজন অ্যালিয়ান্স বানিয়ে একে হারিয়ে দিল। Nagavatta II acted as a powerful Balkwal মানে buffer in northwestern India. He successfully checked the eastward expansion of Asabid Arab governors ruling from Sindh, securing the frontiers from foreign raid. তো obviously এরা সবসময় আরবদের যুদ্ধ পেয়েছে। He built the Shiva temple at Somnath in Gujarat, which had been demolished by the Arab raid from Sindh. সোমনাথের টেম্পল রিবিল্ড করলো। Somnath temple was attacked 25 times. It was attacked by 25 times, and Mahmud of Ghazni attacked Somnath so many times. He replaced the original structure, which has been destroyed by the Arab armies, with significant red sandstone temple. So এখন যে টেম্পলটা আমরা সোমনাথে দেখতে পাই, সে সোমনাথ টেম্পলও কিন্তু এই বছর ইম্পর্টেন্ট। কেন? পিএম নরেন্দ্র মোদী যেমন অযোধ্যা টেম্পলকে রিভ্যাম্প করে সাজিয়েছে, সিমিলারলি সোমনাথ টেম্পলকেও সাজিয়েছে। ওই জন্য সোমনাথ রিলেটেড হিস্ট্রি কিন্তু ভালো করে পড়ে যাবে, যে কোনো টাইমেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পেপারেও এক্সপেক্ট করতে পারো, হিস্ট্রি পেপারেও এক্সপেক্ট করতে পারো। নেক্সট আমরা যার কথা পড়বো, হি ইজ মিহির ভোজ। মিহির ভোজ ইজ most celebrated and greatest among the Pratihar rulers. এই টাইমেই কিন্তু প্রতিহারদের যে মানে অরা ছিল সব থেকে ম্যাক্সিমাম ছিল। দ্য এম্পায়ার রিচড ইট জেনিথ। মিহির ভোজ যে শুধু যুদ্ধ করে গেছে তা তো নয়, মিহির ভোজ কিন্তু অনেক তোমরা দেখবে যে অনেক ধরনের আর্কিটেকচার ওয়ার্ক করেছে। মিহির ভোজের কথা আমরা কিন্তু দেখতে পাবো সুলেমানের ট্রাভেল লগস, ঠিক আছে। মিহির ভোজের কন্টেম্পোরারি ছিল দেবপালের সময় মিহির ভোজ কন্টেম্পোরারি ছিলেন। আর হচ্ছে আম্রবর্ষা রাষ্ট্রকূটা কিং, গ্রেটেস্ট রাষ্ট্রকূটা কিং আম্রবর্ষার টাইমেও কিন্তু মিহির ভোজ ছিল, এবং মিহির ভোজের তেলি মন্দির বানিয়েছে। তারপর হচ্ছে তোমার জৈনদের প্যাট্রোনাইজ করেছে। দেন সুলেমানের কথায় দেখতে পাবে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার্স। তার যে ট্রাভেল লগ তাটা আমরা পুরোটা ডিটেলে কি লিখেছে মিহির ভোজের ব্যাপারে সেটা আমরা ডিটেলসে জানবো, কেন সুলেমানের ট্রাভেল লগ থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। মিহির ভোজ 836 to 855। মিহির ভোজ ইজ অ্যামং দ্য গ্রেটেস্ট প্রতিহারা রুলার। কোনো ডাইনাস্টির কি পড়তে হয় আমাদেরকে, কি শিখিয়েছি? ফার্স্টে হচ্ছে ফাউন্ডার, সেকেন্ডে হচ্ছে মোস্ট ফেমাস কে, তার কথা জানতে লাগেই, আর থার্ডে জানতে লাগে হচ্ছে লাস্ট রুলার কে ছিল, কাকে হারিয়ে এসেছিল। ফোর্থে হচ্ছে আদার ইম্পর্টেন্ট, এই রুলে কিন্তু পড়বে আদার ইম্পর্টেন্ট রুলার, ঠিক আছে। তো মোস্ট ফেমাসের মধ্যে আমরা পেয়ে গেছি গুর্জার প্রতিহারের মিহির ভোজ। অনেকবার এনটিপিসিতে অনেকবার মেডাইভলে ডাইনাস্টিতে ডেবিউ করে ফেলেছেন মিহির ভোজ।
তার যে ইনসিগনিয়া ছিল আদি বরাহ, আদি বরাহ ওরা বিষ্ণু বৈষ্ণবিজমের ফলোয়ার ছিল। বরাহ হচ্ছে গোল্ডেন ইগল, গোল্ডেন ইগল হচ্ছে বিষ্ণুর বাহন। তো ওরাও তোদের ইনসিগনিয়া কিন্তু আদি এই বরাহকে করেছিল, এটাও পরীক্ষায় ডেবিউ করে ফেলেছে। His era represented the absolute zenith of Pratihar imperial power, wealth and cultural achievement. After an initial defeat by Pala king Dharmadev Pal, Bhoj bounced back during the reign of Narayan Pala. He won a decisive victory, annexing vast territories in Bengal and Bihar. He engaged in fierce battle with the Rashtrakutas, while he suffered a minor setback against Amravarsha I. Amravarsha I is the greatest ruler of the Rashtrakutas. Bhoj later defeated Krishna II. Krishna II কথা আমরা দেখব ইলোরাতে। ইলোরা বলে যে অজন্তা, ইলোরা যে অজন্তার কথা আমরা গুপ্তা পিরিয়ডে পড়ে নিয়েছি। ইলোরা আরেকটি কেভ টেম্পল, তাকে প্যাট্রোনেজ করে বানিয়েছিল হচ্ছে কৃষ্ণা II। সে কিন্তু এই মিহির ভোজের সাথে লড়াই ঝগড়া করত। On the banks of Narmada, successfully conquering Malwa and Gujarat. Okay. Next দেখো ভোজ মেনটেন্ড ম্যাসিভ ডিসিপ্লিনড আর্মি। তো অবভিয়াসলি এত ঝামেলা ঝক্কি করেছে, তোদের আর্মিটা তো ভাই ঠিকঠাক করে মেনটেন করতে হবে, আর্মি না থাকলে তো তুমি ঝামেলা করতেই পারবে না। নেক্সট যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, এই দুটো পয়েন্ট থেকে এনটিপিসিতে কোয়েশ্চেন এসছে। এনটিপিসিতে এসছে হোয়াট ইজ দ্য অবজারভেশন অফ তোমার সুলেমান। সুলেমান কিন্তু এইখানে এসছে, এবং সুলেমান যে এসছে সেটা বিসিএস জিজ্ঞেস করেছে যে কোন রাজার অ্যাকাউন্ট সুলেমানের এতে আছে। তো আনসার হবে মিহির ভোজ। পালা ডাইনাস্টির কথা আসছে, রাষ্ট্রকূটার ডাইনাস্টির কথা আছে, ঠিক আছে। যেমনি হচ্ছে গুর্জার প্রতিহারদের কথা আছে, কিন্তু পার্টিকুলারলি কোন ডাইনাস্টি নিয়ে কি অবজার্ভ করেছে সেটা কিন্তু রেলওয়েজ জিজ্ঞেস করেছে, রেলওয়েজও জিজ্ঞেস করেছে, সিজিএলও জিজ্ঞেস করেছে, সেই জন্যই কিন্তু আমাদের এত ডিটেলসে পড়া। Arab chronicles Suleiman al-Tihar, who visited India in 851 BCE, wrote that Bhoj was the greatest enemy of Islamic Arabic forces in Sindh, noting that his formidable cavalry effectively barricaded India from foreign invasion. এই এক্স্যাক্টলি এই কথাটাই আছে যে সুলেমান কোন কিং এর ব্যাপারে এটা লিখেছে, অবজার্ভ করেছিল কোন কিং এর ব্যাপারে। আনসার হবে মিহির ভোজ। Suleiman's travel log revealed that India under Bhoj's reign was exceptionally wealthy, safe from highway robbers, and thriving in trade with gold, silver mines, actively fueling the economy. তো এতটা ইন্ডিয়ার ওয়েলথ ছিল যে সুলেমান এটাকে বড় বড় করে লিখেছে অ্যান্ড বলেছে। নেক্সট হচ্ছে আমরা দেখে নেব তেলি মন্দিরের কথা অ্যান্ড বরাহ অবতারের কথা। Bhoj was a staunch devotee of Vishnu and assumed the title of Adi Varaha or the premier board incarnation. নরসিংহ হচ্ছে বরাহ হচ্ছে বেসিক্যালি নরসিংহ অবতার অফ বিষ্ণু, যেখানে একটা হাফ হিউম্যান অ্যান্ড হাফ বোর্ড ইনকারনেশন নিয়েছিল বিষ্ণু টু কিল হিরণ্যকশ্য। তো সেইটাই হচ্ছে হি ওয়াজ আ সাপোর্টার অফ বিষ্ণু, সো হি টুক দ্য টাইটেল অফ আদি বরাহ। He issued vast quantity of silver gold coins bearing inscription of Srimad Adi Varaha. Teli Mandir is an architectural marvel located in the historic Gwalior Fort in Madhya Pradesh, India, যেটা কিন্তু ইনি বানিয়েছিলেন। তেলি মন্দির কে বানিয়েছিল? মিহির ভোজ। Built during the 9th century under the patronage of the Gurjar Pratihar Empire of Mihir Bhoj, the temple is renowned for its radial experimentation with design, combining architectural elements from both north and south. So this is about Teli Mandir. Next আমরা করব তার সাকসেসর মহেন্দ্র পালা I তার কথা। মহেন্দ্র পালা I এর সিগনিফিকেন্স হচ্ছে হি ওয়াজ আ প্যাট্রন অফ আর্ট অ্যান্ড লিটারেচার। এনার কোর্টে আমরা মোস্ট সেলিব্রেটেড মানে মেডাইভাল পিরিয়ডের ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড সংস্কৃত পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট দেখতে পাই রাজশেখর। রাজশেখর কিন্তু যে স্ক্রিপ্টে লিখতো বা যেটা লিখতো সেটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান স্ক্রিপ্ট। মহারাষ্ট্রিয়ান স্ক্রিপ্ট ইজ ভেরি সিমিলার টু দেবনাগরী স্ক্রিপ্ট অ্যান্ড মারাঠি ইউ অলসো নো ইজ আ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো তার যে রুটসগুলো সেটা কিন্তু স্টার্ট করেছিল ডেভেলপ করবার, অ্যান্ড রাজশেখর ওয়াজ আ ভেরি সেলিব্রেটেড সংস্কৃত পোয়েট যে মহেন্দ্র পালের কোর্টে ছিল। মহেন্দ্র পালা I
এ কিন্তু পাল বংশের রাজা না, এটা কিন্তু খেয়াল করবে। এখন অপশনে বলে দিচ্ছে না হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পালা কিং, এবার এই পাল দেখে কিন্তু পাল মার্ক করে চলে আসবে না, মহেন্দ্র পাল নামের ওদের কোনো রাজা নেই। The son and the successor of the legendary empire Mihir Bhoj, his reign is celebrated as golden era of military supremacy and literally revival in North India. Mahendra Pal one's court at Kannauj is a vibrant hub of art and literature. মহেন্দ্র পালকে নিয়ে যে কোয়েশ্চেনটা এসছে দ্যাট ইজ অ্যাবাউট রাজশেখর, ঠিক আছে, রাজশেখরকে নিয়েই কোয়েশ্চেনটা ছিল। হি ওয়াজ আর চিফ রয়্যাল প্যাট্রন অফ রাজশেখর, one of ancient India's most celebrated Sanskrit poet, dramatist and critic. His most celebrated play is written in Sursani, that is Maharashtrian Prakrit. Maharashtrian and Prakritir mix, it's very different. আমি মানে এটাই বলবো যে মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো তো ইন্ডিয়াতে ডেভেলপ করতে থাকে এবং অপভ্রংশ হয়ে ডেভেলপ করতে থাকে, এটা তার ন্যাসেন্ট স্টেজ। It is structured in rare stata form, dance drama format, completely devoid of Sanskrit verses. তাহলে এখন কিন্তু আমরা সেই কমপ্লিট সংস্কৃত ভার্সেস গুলো থেকে আর বেরিয়ে আসতে শুরু করি, অ্যান্ড এটা আমাদের ডান্স ড্রামা ফরম্যাটে লেখা ছিল। And depicts an intricate royal love story. It is about a royal love story. Mahendrapal's death around 910 AD triggered a bitter war of succession between Bhoj I and Mahipal I. This instability allowed the Rashtrakutas to launch a devastating raid on Kannauj, marking the slow but steady decline of the Gurjar Pratihars. তাহলে with this the Gurjar Pratihars come to the end. আমরা গুর্জার প্রতিহারদের দি এন্ড দেখতে পেয়ে গেলাম। এখান থেকে আমাদের যাদের যাদের করা তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মিহির ভোজ, যার ব্যাপারে আমরা ডিটেল ডিসকাশন করেছি। নেক্সট আমরা কাদের কথা পড়বো? পালদের কথা পড়বো। পাল আর ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলের পার্সপেক্টিভে, WBCS এর পার্সপেক্টিভে, কেন পালসরা কিন্তু বেঙ্গল অ্যান্ড বিহার এই রিজিয়নকে রুল করতো, অ্যান্ড পালস ওয়ার বুদ্ধিস্ট রুলার। এরা কিন্তু বিক্রমশিলা ইউনিভার্সিটিকে স্টার্ট করেছিল, এদের সময় অদন্তপুরী, সোমপুরী আরও দুটো ইউনিভার্সিটি স্টার্ট হয়েছিল। তো এই ইউনিভার্সিটিগুলোকে কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তাছাড়াও পালদের আর্কিটেকচারের কথা আমাদের জানতে হবে। এরা মাহায়ান বুদ্ধিজমের সাপোর্টার ছিল এবং দে ওয়ার দ্য অনলি বুদ্ধিস্ট ডাইনাস্টি দ্যাট রুলড ইন্ডিয়া, ঠিক আছে। তো এদের কথা আমাদের কিন্তু ভালো করেই পড়ে রাখতে হবে। এই যে পালের পিরিয়ডটা, এটা বেঙ্গল হিস্ট্রিতে গোল্ডেন পিরিয়ড হিসেবে সেলিব্রেটেড হয়। পালদের এই টাইমে কৈবর্ত রেবেলিয়ন হচ্ছিল, সেটাও আমাদেরকে জানতে হবে। নেক্সট দেখো, পাল মানে হচ্ছে বেসিক্যালি সংস্কৃতে প্রোটেক্টর। আর এই পালদের সময় কিন্তু ছায়াপদ বলে একটি টেক্সট মৈথিলি অ্যান্ড বেঙ্গলির ফার্স্ট টেক্সট বলতে পারো ছায়াপদ মৈথিলি অ্যান্ড বাংলা একই জায়গা থেকে ডিভিশন হয়েছিল, অ্যান্ড এই টেক্সটটা মৈথিলিরও ফার্স্ট টেক্সট কনসিডার করা হয় অ্যাজ ওয়েল অ্যাজ বাংলার ফার্স্ট টেক্সট হিসেবেও ছায়াপদকে কনসিডার করা হয়, যার কথা কিন্তু আমরা এখানেই পড়বো। আমি আগেই বলেছি এই বছর বেঙ্গলি হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড এই বছর বেঙ্গলি হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেয়েছে, সো 2024-এ পেয়েছে। সো আমাদেরকে কিন্তু উই হ্যাভ টু বি ভেরি পার্টিকুলার অ্যাবাউট বেঙ্গলি অ্যান্ড ইটস কালচার। ওকে, পালা ডাইনাস্টি 750 to 1161 AD. The Pala dynasty was an early medieval imperial power that originated in Bengal and ruled over vast swaths of eastern India for more than 4 centuries. The word Pala means protector in Sanskrit, and every monarch of this line used it as a suffix in their name. আমি এই জন্যই বললাম এদের monarch হচ্ছে গোপাল, ধর্মপাল, দেবপাল, রামপাল, মদনপাল, কিন্তু মহেন্দ্রপাল নয়, এটা কিন্তু খেয়াল রাখবে। The Pala era is universally celebrated as the golden age of Bengal, a period that rescued the region from political anarchy, built magnificent international universities. Example কি আমাদের বিক্রমশিলা ইউনিভার্সিটি, সোমপুরি ইউনিভার্সিটি, অদন্তপুরী ইউনিভার্সিটি। অদন্তপুরী ইউনিভার্সিটি is in Bangladesh, and turned Eastern India into a global vanguard of Mahayan Buddhism.
অ্যান্ড এই যে ইউনিভার্সিটিগুলো, এই ইউনিভার্সিটিগুলো থেকে বিদেশ থেকে লোকজন পড়তে আসতো। কি পড়তো মেনলি পড়তো বুদ্ধিজম, অ্যান্ড তাছাড়াও অনেক লিটারেচার ছিল, সায়েন্স ছিল। অ্যারাউন্ড 8,000 to 9,000 স্টুডেন্টস কিন্তু এখানে পড়তো এই ইউনিভার্সিটিগুলোয়। দেখো এটা হচ্ছে পালরা এই রিজনে রুল করতো। আমি বলেছি এরা ট্রিপার্টাইট স্ট্রাগলের ওয়ান অফ দ্য ডাইনাস্টি, তাই জন্য আমরা এদের সাথে প্রতিহার্সকে এদিকে পেয়ে যাচ্ছি, এদিকে রাষ্ট্রকূটাকে পেয়ে যাচ্ছি। আর কানাউজ হচ্ছে এই রিজনটা, 3 দিক দিয়ে অ্যাক্সেস করা যেত এবং 3 জনেই ঝামেলা করতো। সাউথে কাদের দেখতে পাবো? প্যান্ডিয়াসদের দেখতে পাবো, চোলাসদের দেখতে পাবো, পল্লাবাস অফ কাঞ্চি যারা মহাবালিপুরমের টেম্পল করেছে, ইস্টার্ন চালুকিয়াসদের দেখতে পাবো, অ্যান্ড এখানে আমরা চিরাজদেরও কিছু কিছু দেখতে পাবো। তো এইটা হচ্ছে আমরা মোটামুটি পালা ডাইনাস্টির কন্টেম্পোরারি কারা কারা আছে। এই যে হিন্দু শাহী হচ্ছে রাজা দাহিরের কথা আমরা পড়লাম, মানে বললাম। দেখো গোপাল কিভাবে রাজা হয়? গোপাল কিন্তু কাউকে হারিয়ে রাজা হয়নি। যখন বেঙ্গল একটা অ্যানার্কিয়াল সিচুয়েশন শুরু হয়ে যায়, তখন সবাই মিলে ঠিক করে যে গোপালকে রাজা করব। গোপাল ওয়াজ ইলেক্টেড বেসিক্যালি। শশাঙ্ক মারা যাওয়ার পর গৌড়বঙ্গে একটা বিশৃঙ্খলা বা অ্যানার্কি হয়, and it lasted for about a century. After that what happened, যে members of the Gaur empire or the Gaur Sabha, they met and decided to make Gopal as their king, এবং সেই থেকে গোপাল কিং হয়। এবং গোপাল যেটা ফাউন্ড করেছিলেন, তিনি একটা মনাস্ট্রি ফাউন্ড করেছিলেন ওদন্তপুরীতে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মহাবিহার বা ইউনিভার্সিটি হয়। সো গোপালের রেজিমটা এই জন্য ইম্পর্টেন্ট। Gopal 750 to 770 AD. After the death of Garur king Shashank, Bengal passed through a period of chaos and confusion for almost a century. The internal disorder made Bengal vulnerable to external invasion. To end the prevailing environment of anarchy, leading members of Garur met at assembly and elected Gopala as their king. Thus, Gopala, also known as Gopala I, became the founder of the famous Pala dynasty of Bengal around 750 AD. He unified Bengal under his control and even brought Magadh, Bihar under his control. The university at Adantapuri, Bihar was founded by গোপাল। এই সবকটা ইউনিভার্সিটিকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি পড়বো, ঠিক আছে? 5টা মহাবিহার বলা হয়, সোমপুরি, ওদন্তপুরী, বিক্রমশিলা, নালন্দা, তক্ষশিলা। এই 5টা মহাবিহার আমরা বলে থাকি বুদ্ধিজমে। He was regarded the first Buddhist monarch of Bengal after converting to his religion. আমরা বেঙ্গলের দুটো ডাইনাস্টির কথা খুব জোর দিয়ে মেডাইভাল পিরিয়ডে পড়বো, আর একটা হচ্ছে সেনাস। আর ইলিয়াস শাহীদের কথা পড়বো, সেটা হচ্ছে আরো লেটার পিরিয়ডে, ঠিক আছে? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বা এদের আরো লেটার পিরিয়ডে, ঠিক আছে? এরপরেই আমরা সেনাসদের কথা পড়বো, এবং সেন বংশ কিন্তু they were Hinduism follower and they were staunch supporters of Hinduism, unlike Palas who were followers of Buddhism. His reign was marked by tripartite struggle between the Palas, Pratiharas, Rashtrakutas for the control of Kannauj and North India. Okay? Next আমরা দেখো ওদন্তপুরী ইউনিভার্সিটি, লাইক নালন্দার খুব কাছে ওদন্তপুরী ফাউন্ড হয়েছিল। ইট ইজ দ্য সেকেন্ড ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া, যারা হচ্ছে এই বুদ্ধিস্ট ইউনিভার্সিটি ছিল। এরা কি পড়াশোনা করতে এখানে মেনলি মহায়ান বুদ্ধিজমের ওপর পড়াশোনা করতো, যেটা হচ্ছে টিবেটে খুবই প্রচলন, টিবেট বা ভুটানে তান্ত্রিক বুদ্ধিস্ট ফিলসফি, বজ্রযান বুদ্ধিস্ট ফিলসফি এইসব পড়ানো হতো। কিছু তাছাড়াও সংস্কৃত, গ্রামার, অ্যাস্ট্রোনমি, ট্র্যাডিশনাল মেডিসিন, এই সমস্তগুলো একটা ইউনিভার্সিটিতে ধরো আমি তোমাকে বলছি আইআইটি বম্বে ইজ ফেমাস ফর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বাট অ্যান্ড আইআইটি রুরকি ইজ ফেমাস ফর সিভিল ইঞ্জিনিয়ারিং। তার মানে কি এটা যে আইআইটি বম্বেতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না বা আইআইটি রুরকিতে তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না? তার তো কোনো মানে নেই। এরা কিন্তু মহায়ান বুদ্ধিজম অ্যান্ড বজ্রযান বুদ্ধিজমে স্পেশালাইজেশন ছিল, প্রাইমারি ফোকাস ছিল। তাছাড়াও কিন্তু ওদের লাইব্রেরিতে বিশাল বইয়ের রেঞ্জ ছিল, যেখানে সংস্কৃত, গ্রামার, অ্যাস্ট্রোনমি সবকিছু পড়ানো হতো। এবং আনফর্চুনেটলি all this university was destroyed by Bakhtiyar Khilji 1213th century, 1206 around 012 around,
ওয়েস্ট বেঙ্গলকে অ্যাটাক করে, বাংলা বিহারকে অ্যাটাক করে এবং সমস্ত ইউনিভার্সিটিগুলোকে ডিস্ট্রয় করে দেয়, সমস্ত বই জ্বালিয়ে দিয়েছিল। দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট অ্যান্ড দ্য মোস্ট স্যাডেস্ট পার্ট। আমরা এইখানকার এত দামি দামি স্ক্রিপচার, এত ইনভ্যালুয়েবল নলেজ কিছুই উদ্ধার করতে পারিনি, বিকজ দ্য লাইব্রেরিজ ওয়ার বার্নড, এবং বলা হয় এক একটা ইউনিভার্সিটির লাইব্রেরি 2 দিন 3 দিন করে জ্বলেছে, এত বই, এত স্ক্রিপচার ছিল, বই তো না, স্ক্রিপচার্স। তখন Odantapuri University, established in 8th century CE by Empire Gopala, the founder of the Pala dynasty. It is historically recognized as the second oldest university in India after its neighbor Nalanda University. The Tibetan chronicles note that the campus was situated near Panchanan River and Hirian Parvat, হাউসিং রাফলি 12,000 স্টুডেন্টস। তো বুঝতে পারছো কত স্টুডেন্ট, 12,000 স্টুডেন্ট। এখন কোনো ক্যাম্পাস থাকলে আমরা বলি হিউজ ক্যাম্পাস, তখন 12,000। Hundreds of faculty members simultaneously. While its primary focus was propagation of Mahayana and Vajrayana Tantric Buddhist philosophy, its expansive libraries contained thousands of rare manuscripts covering secular disciplines, লজিক, সংস্কৃত গ্রামার, অ্যাস্ট্রোনমি, ট্র্যাডিশনাল মেডিসিন। তো এই সব কিছুই কিন্তু এরা কভার করতো। নেক্সট দেখো কিভাবে শেষ হলো সেটা আমাদেরকে জানতে হবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই ইউনিভার্সিটিগুলো কি কি কোয়েশ্চেনে এসছে এখন অবধি, কে ফাউন্ডার ছিল, কোনো ইম্পর্টেন্ট অ্যালুমিনি ছিল কিনা। যেমন তোমরা দেখবে সোমপুরি অ্যান্ড যেমন তক্ষশিলার সাথে আমরা কৌটিল্যের কানেকশন পেয়েছি, তেমন তোমরা নালন্দার সাথে হিউয়েংসানের কানেকশন পেয়েছি। বিক্রমশিলার সাথে অতীশ দীপঙ্করা শ্রী জ্ঞানম বলে একজন বুদ্ধিস্ট স্কলারের রেফারেন্স পাবো, এবং তিনি সোমপুরিতেও অ্যাজ স্কলার পড়াশোনা করিয়েছেন। তো এই ফেমাস অ্যালুমিনিদের কথা আমাদের জানতে হবে, কিসে ফোকাস, কি ফোকাল পয়েন্ট সেটা জানতে হবে, কি করে ডিক্লাইন হলো সেটা জানতে হবে, আর ওটাকে বেস করে আর অন্য কোনো ইউনিভার্সিটি সিমিলারলি হয়েছে কিনা সেটাও আমাদেরকে জেনে নিতে হবে। The glorious history of Odantapuri came to a violent end in 1193. The Turco-Muslim commander Ikhtiar Uddin Muhammad Bakhtiyar Khilji. It's very very important, ওনার নাম কিন্তু পুরোটা জেনে রাখবে। বাখতিয়ার খিলজি অপশনে থাকে, এই পুরোটাও থাকে, PYQ-তে অনেকবার অ্যাপিয়ারেন্স করে ফেলেছে। এই টাইমে বাংলার রাজা ছিল লক্ষণ সেন। যখন বাখতিয়ার খিলজি বাংলাকে অ্যাটাক করে তখন বাংলার রাজা ছিল লক্ষণ সেন, অ্যান্ড launched a swift invasion across the plains of Magad. His troops stormed the campus, brutally slaughtered the resident monks, and set fire to massive libraries, completely obliterating মানে destroying centuries of rare literature and historical manuscripts. This is the most bad thing and the worst thing that could happen. The library in Alexandria was also burned by the Romans. যখন রোমান্সরা আলেকজান্দ্রিয়াকে অ্যাটাক করে, which is in Egypt, ক্লিওপেট্রার থেকে নেওয়ার জন্য ওরা আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিকে জ্বালিয়ে দিয়েছিল, অ্যান্ড সেই লাইব্রেরিটা 4 দিন জ্বলেছিল। সো ভেরি কমন among invaders, বাট কি হয় আমরা হারিয়ে ফেলি এই রেয়ার স্ক্রিপচার্সগুলোকে। According to authoritative Tibetan accounts recorded by historians like Taranna Same Monastery, the very first Buddhist monastery built in Tibet, was explicitly modeled after the architectural plan of Odantapuri University. এটা এনটিপিসিতে ডেবিউ করেছে এই কোয়েশ্চেনটা, এই জন্যই পয়েন্টটা অ্যাড করা। একে মডেল করে একটা মনেস্ট্রি কিন্তু আমাদের টিবেটে হয়েছে, দ্যাটস দ্য ফার্স্ট মনেস্ট্রি। ওকে, নেক্সট আমরা করবো হচ্ছে ধর্মপাল। ধর্মপাল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল বা মোস্ট সেলিব্রেটেড রুলার্স অফ পালা এম্পায়ার। ধর্মপাল ট্রিপাটাইট স্ট্রাগলে ছিলেন, অ্যান্ড ওনার কথা আমরা জানতে পারি হচ্ছে করিমপুর কপার প্লেট ইনস্ক্রিপশন থেকে। সেখানে আমরা দেখব যে উনি বিভিন্ন রাজাদেরকে হারিয়েছেন, অ্যান্ড হি ইজ অ্যাকনলেজড অ্যাজ দ্য লর্ড অফ নর্থ ইন্ডিয়া। তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন অফ ধর্মপাল ওয়াজ ফাউন্ডিং দ্য বিক্রমশিলা ইউনিভার্সিটি। বিক্রমশিলা ইউনিভার্সিটি একটা বিশাল বড় ইউনিভার্সিটি, অ্যান্ড সেই ইউনিভার্সিটিটাকে ধর্মপাল ফাইন্ড করেছিল, এবং সেটা নিয়ে আমরা ডিটেলস পড়ব। Dharmapal, son and successor of Gopal, expanded the kingdom. He plunged his dynasty into multi-century tripartite struggle for the control of North India. বারবার বলছি না, successfully claiming the supreme imperial crown jewel city of Kannauj. Okay,
Karimpur copper plate inscription records the rulers of Bhoj, Matsya, Madra, Kuru, Yad, Yavana, Avanti, Gandhara, Kira attended his court and bowed before him. 16 মহাজনপদাকে মনে করে দেখো, মৎস্যা ছিল, কুরু ছিল, আবান্তি ছিল, গান্ধার ছিল, এই প্রত্যেকটা মহাজন, এগুলো কিন্তু মহাজনপদের টাইমেও এদের কথা আমরা পড়েছি, ঠিক আছে? Yavanas, Greeks attended his court and bowed before him, acknowledging him as the Lord of North India. Despite his grand success, Dharmapala faced heavy military setbacks against the Pratihars under Vatsaraja and Rashtrakutas under Dhruva Dharavasana. এই Dhruva Dharavasana কিন্তু ধর্মপালকে হারিয়েছিল। ধর্মপাল was a devout follower of Mahayan Buddhism, যেই জন্য কিন্তু হচ্ছে বিক্রমশিলা ফাইন্ড করেছিল। বিক্রমশিলাও ফাইন্ড করেছিল and সোমপুরি বিহারও ফাইন্ড করেছিল। সোমপুরি বাংলাদেশে, বিক্রমশিলা ইন্ডিয়াতে। 5 Mahavihars, great monastery, refer to the elite network of major monastic universities established, patronized and maintained by Pala dynasty in the early medieval India, Bengal and Bihar between 8th and 12th century CE. তো আমরা এবার দেখে নেব হচ্ছে ধর্মপালের বিক্রমশিলা ইউনিভার্সিটি। বিক্রমশিলা ইউনিভার্সিটি আমাদের ভাগলপুর ডিস্ট্রিক্ট অফ বিহারে ফাইন্ড করেছিলেন। এটা একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছিল এবং এখানে চায়না, টিবেট, সেন্ট্রাল এশিয়া থেকে আসতো, মেইনলি বুদ্ধিজমই পড়ানো হতো। এটাকেও সিমিলারলি বাখতিয়ার খিলজি ডিস্ট্রয় করে। এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যালুমিনি হচ্ছে অতীশ দীপঙ্করা, যিনি হচ্ছেন পালা ডাইনাস্টির শর্মা লাইনেজকে বানিয়েছিলেন, ঠিক আছে? তো আমরা এবার ডিটেলসটা একটু ভালো করে দেখি। বিক্রমশিলা ইউনিভার্সিটি অলসো, আচ্ছা এইখানে কিন্তু বর্তমানে আমাদের গ্যাঞ্জেটিক ডলফিনের একটি রিসার্চ সেন্টার আছে বিক্রমশিলা ইউনিভার্সিটি, যেখানে লোকেটেড, অ্যান্ড ইট ইজ দি অনলি গ্যাঞ্জেটিক ডলফিন ল্যাবরেটরি বা স্যাংচুয়ারি বলতে পারো ইন ইন্ডিয়া, ঠিক আছে? দ্যাটস ওয়াই বিক্রমশিলা ইজ ইম্পর্টেন্ট ইন জিওগ্রাফি অলসো। Vikramshila University was one of the most prestigious international monastic university of ancient India. Located at Antichok village in Bhagalpur district of Bihar, it was founded by the powerful empire Dharmapal. Star mene rakho, বহুবার এসছে, কে ফাইন্ড করেছিল, who is the founder of Vikramshila? নালন্দা যেমন পড়তে হবে তেমন বিক্রমশিলাকেও পড়তে হবে। To protect and elevate the declining academic standards of nearby Nalanda, only the most brilliant minds across India, Tibet, China, Central Asia managed to pass the gates, keeping the total residential students body capped around 8,000 and taught by 1,000 faculty members. মানে একটা এন্ট্রান্স এক্সাম কিন্তু দিতে হবে এই বিক্রমশিলা ইউনিভার্সিটিতে আসার জন্য। কেন 8,000 স্টুডেন্টই অ্যাডমিশন পাবে, তার বেশি তো পাবে না। এখন যেমন জেই আছে, এখন যেমন কুয়েট আছে, তখন এরকম কিছু একটা ছিল। তবে এই 8,000 স্টুডেন্টের অ্যাডমিশন হতো, আর ফ্যাকাল্টি ছিল 1000, মানে স্টুডেন্টস টিচার্স রেশিও ইজ 1:8। বুঝতে পারছো এখনকার দিনের থেকে তখন ওরা কত অ্যাডভান্স ছিল। কি কি পড়তাম আমরা? অবভিয়াসলি আমরা ফার্স্টেই জানবে বজ্রযান বুদ্ধিজম আর তান্ত্রিক বুদ্ধিজম পড়ানো হয়, যেটা মেইনলি টিবেটে পপুলার, ঠিক আছে? অ্যান্ড তাছাড়া আমরা দেখবো লজিক পড়ানো হচ্ছে, মেটাফিজিক্স পড়ানো হচ্ছে, সায়েন্স পড়ানো হচ্ছে, এই সমস্ত কিছুই পড়ানো হবে। ইট ওয়াজ আ প্রিমিয়ার গ্লোবাল সেন্টার ফর বজ্রযান বুদ্ধিজম, তান্ত্রা, ওকিউলেট সায়েন্স, অ্যাডভান্সড লজিক, মেটাফিজিক্স মানে হচ্ছে ফিলোসফি বা এরকম জিনিসকে বোঝা যায়, মেটা অ্যান্ড ফিজিক্স, ওকে? The university maintained an incredibly deep formal relation with Tibet. Tibetans always had a very great influence in Buddhism. If you go to Lava Monastery, দেখবো the Tibetan studies এর আলাদা একটা separate buildingই আছে for Tibetan studies, where scholars and lamas of Tibetology they study. A special residential block called Tibetan House was built on campus specifically to host Tibetan scholars who came to translate Sanskrit script into Tibetan script.
অবভিয়াসলি বুদ্ধিজমের যে স্ক্রিপচার্সগুলো সেগুলো তো মেনলি সংস্কৃত, পালি, প্রাকৃতে লেখা, তো সেগুলোকে টিবেটিয়ানে ট্রান্সলেট করা হয়। এটা কিন্তু এখনো প্রিভিলেন্ট। ইফ ইউ গো ইন এনি মনেস্ট্রি ইন নর্থ বেঙ্গল, ইন লাভা মনেস্ট্রি, ইন কালিম্পং মনেস্ট্রি, গুম্ফা দারা মনেস্ট্রি, আমরা কিন্তু টিবেটিয়ানদের একটা এক্সক্লুসিভ অ্যাডভান্টেজ দেখতে পাই, টিবেটিয়ান স্কুল, টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজ, এভরিথিং। এটা ভেরি ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটা। The most famous alumnus and rector of Vikramshila University was the legendary monk Atish Dipankara Sri Gyanam. He has made his debut in PSC exams and also NTPC. He was a student of Vikramshila and he himself taught at Sompuri. In the 11th century, he travelled across Himalayas upon invitation of King of Tibet, successfully forming Tibetan Buddhism and establishing the Sarma lineage. So he was very famous. এর কথা আমরা দেখে নিলাম। নেক্সট দেখো কিভাবে এন্ড হয়েছে। সিমিলার বখতিয়ার খিলজি এসেছিল, একেবারে ধুয়ে সাফ করে দিয়ে চলে গেছে। In 1193 AD, the university made a sudden catastrophic end. The Turco-Muslim military commander Bakhtiyar Khilji swept through Magadh. দেখো আগের স্লাইডে বড় নামটা ছিল বলে এই স্লাইডে ছোট নামটা দিয়েছি। Mistaking the massively deep fortified compounds of the Vikramshila for military citadel or castle, his forces stormed the campus. ওরা কিন্তু ফার্স্ট ওটাকে ইউনিভার্সিটি বুঝতে পারেনি। প্রথমে ভেবেছিল এত ফর্টিফিকেশন, এত, এটা নিশ্চয়ই কোনো ফোর্ট হবে, তাই জন্য অ্যাটাক করে দিয়েছিল। কিন্তু তারপর যখন ওরা বুঝতে পারে, ভালো হলে ওরা হয়তো ছেড়ে দিত, কিন্তু ভালো নয়, ইনভেডাররা তো কোনোদিনই ভালো হয় না, তাই জন্য ওরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। The resident monks were massacred. The university's colossal libraries containing centuries of irreplaceable geographic, scientific, philosophical wisdom were set on fire and completely reduced to ash. This irreplaceable loss, which after so many centuries কেউ রিভাইভ করতে পারবে না। নেক্সট আরেকটা ইউনিভার্সিটিকে ফাইন্ড করেছিল, দ্যাট ইজ দ্য সোমপুরা ইউনিভার্সিটি। Sompura Mahabihar is the largest international monastic university in ancient India. এটা কোথায় লোকেটেড? বাংলাদেশে লোকেটেড। ইট ইজ ফাউন্ডেড বাই সেলিব্রেটেড পালা রুলার ধর্মপালা। এতক্ষণ আমরা কাদের কথা পড়ছিলাম? নালন্দা, তক্ষশিলা পাকিস্তানে, নালন্দা, বিক্রমশিলা, তারপর অদন্তপুরী, এরা প্রত্যেকে ইন্ডিয়াতে, বাট সোমপুরি হচ্ছে বাংলাদেশ। লোকাল ভিলেজার্স কল ইট পাহাড়পুর অর হিল টাউন because it looked like a natural hill in the flat floodplains of Bengal. It was a premier destination for trans-Himalayan academic exchange. একই বুদ্ধিস্ট এক্সচেঞ্জ আর সারমা লাইনেজের জন্য ফেমাস ছিল। The legendary Buddhist master Atish Dipankara Sri Gyanam lived and taught in Sompura for several years, translating core text before moving to Tibet. So he was also part of this university. পড়েছে কোথা থেকে? পড়েছে ভাই বিক্রমশিলাতে। চাকরি করেছে প্রফেসর হিসেবে কোথায়? সোমপুরিতে। মানে এখনকার মতোই কনসেপ্ট, একটা আইটিতে পড়ে আর একটা আইটিতে চাকরি করছে, বা এনআইটিতে পড়ে আর একটা আইটিতে চাকরি করছে। নেক্সট দেখো আমরা কার কথা পড়বো? আমরা পড়বো দেবপালের কথা। এও মোরাললেস পাওয়ারফুল রুলার ছিল। এ ধর্মপালের ছেলে ছিল। ধর্মপাল একটি রাষ্ট্রকূটা কুইনকে বিয়ে করে এবং তাদের যে সন্তান সে হয় দেবপাল। এ আবার ঝগড়াঝাটি করেছিল প্রত্যেকের সাথে, এদের তো ঝগড়া লেগেই আছে, গুর্জার প্রতিহারদের সাথে, রাষ্ট্রকূটার আম্রবোসের সাথে। আর এর যে অ্যাচিভমেন্ট, এগুলো আমরা দেখতে পাবো মুঙ্গের কপার প্লেট আর বাদল পিলার ইনস্ক্রিপশনে। ঠিক আছে। Devpal was the third and the most powerful empire of Pal dynasty of Bengal. The son of Empire Dharmapal and Rashtrakuta Prince Rani Devi. His 40-year rule represented absolute territorial and military zenith of the Pala Empire. His conquest meticulously verified by core epigraphic records, including Badal pillar inscription and Munger copperplate grant. He successfully checkmated his primary geopolitical rivals Gujars and successfully fighted off the famous Deccan Rashtrakuta Empire Amravosha I. Amravosha is the most famous Rashtrakuta Empire, যার ব্যাপারে আমরা নেক্সট স্লাইডে পড়ব। এবার ধর্মপাল দেবপালের সময় কিন্তু ওই জাভা সুমাত্রা স্বর্ণদ্বীপের সাইলেন্ট ডাইনাস্টির রাজা এসেছিল একটা রিকোয়েস্ট নিয়ে, যে আমাকে একটু নালন্দা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য আমাকে গ্রান্ট দাও।
এ কিন্তু সেই গ্রান্টটা মানে অ্যাপ্রুভ করেছিল যে হ্যাঁ ঠিক আছে তুমি নিতে পারো, এবং এটা আমাদের নালন্দা কপার প্লেট গ্রান্টে লেখা আছে। আমরা এই সমস্ত কথাবার্তা কেন করছি? এই সমস্ত কথাবার্তা একটা কারণেই করছি, এই যে বল্লভপুত্র, যে শৈলেন্দ্র ডাইনাস্টির কিং এর সঙ্গে ওর যে কথাবার্তা হয়েছে এবং সেটা নালন্দা কপার প্লেটে ডকুমেন্টেড আছে, এই কথাটি এনটিপিসিতে পরীক্ষায় চলে এসছে এবং এনটিপিসির বিভিন্ন তোমার শিফটে এসছে, তো এই জন্য আমাদের পুরো গল্পটি জেনে রাখতে হবে। কিং বল্লভপুত্র দেবা, দ্য রুলার অফ পাওয়ারফুল শৈলেন্দ্র ডাইনাস্টি অফ স্বর্ণদ্বীপা, ঠিক আছে, স্বর্ণদ্বীপা কোন রিজিয়নটা? বেসিক্যালি ফার ইস্ট বলে আমরা যে রিজিয়নটা এখন জেনে থাকি। কোথায়? সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়া। সেন্ট ফর্মাল ডিপ্লোম্যাটিক এম্বাসিজ টু দেবপাল's court. The Sailendra king requested a grand donation to construct and support dedicated international monastery at Nalanda for Southeast Asian students. মানে ওই স্টুডেন্ট এক্সচেঞ্জের মতো, যে তোমাদের ওখানে একটা ভালো ইউনিভার্সিটি আছে, আমি টাকা পয়সা দেবো যাতে সাউথ ইস্ট এশিয়া স্টুডেন্টসরা এখানে পড়তে পারে, একটা রিজার্ভেশন থাকে, পড়তে পারে। দেবপাল formally approved the request, issuing the famous Nalanda copper plate grant, which officially allocated tax revenue of 5 wealthy villages to maintain the international facility. ও কিন্তু এগ্রি করেছিল। His court accommodated exceptional scholars including brilliant Sanskrit poet Vajradatta, who authored the celebrated Sanskrit devotional hymn Lokeshwara's Khati. এ এখন অবধি পরীক্ষায় আসেনি, but since he was a part in his court and he was a scholar, তাই জন্য ওনার কথা লেখা। কিছু এক্সট্রা জিনিস তো পড়তে হবে আমাদেরকে। নেক্সট দেখো আসে হচ্ছে মাহিপাল। মাহিপালকে আমরা বলে থাকি সেকেন্ড ফাউন্ডার অফ পালা ডাইনাস্টি। এ মিলিটারিলি অনেক ক্যাম্পেইনস লঞ্চ করেছিল এবং রিকঙ্কার করেছিল নর্থ অ্যান্ড ইস্ট বেঙ্গলকে, অ্যান্ড হি অলসো যে রাজেন্দ্র চোলরা তো সাউথে রাজত্ব করছিল, তাদের যে হল্টটা সেটাও কিন্তু স্টপ করেছিল। Mahipal I, he is universally celebrated by the historians, second founder of Pala dynasty. Important. Who is the second founder of Pala dynasty? He organized military force and launched campaigns to push out foreign upsurge and successfully reconquering north and east. এই জন্যই একে বলা হয়, তখন সিগনিফিকেন্ট পোর্শন যেটা লুজ করেছিল পালা ডাইনাস্টি ও কিন্তু রিগেন করে। The mighty empire Rajendra Chola I launched a legendary North Indian expedition towards the Ganges river. So এর টাইমে কিন্তু গ্যাঞ্জেস রিভারের থ্রু অ্যাটেন্ড করেছিল। নেক্সট আমরা ভেরি ইম্পর্টেন্ট রামপালের কথা পড়ব। রামপাল হচ্ছে একটা এমন রাজা যিনি হচ্ছে হি ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি দ্য লাস্ট গ্রেট এম্পায়ার অফ পাল কিংডম। এর টাইমে কৈবর্ত বলে একটা রেবেলিয়ন হয়েছিল, যেটাকে বরিন্দ্র রেবেলিয়নও বলে থাকে। কৈবর্তরা স্পেসিফিক্যালি ছিলেন হচ্ছে প্যাস্টোরাল জাতি, মানে ফার্মার জাতি, যারা রিভোল্ট করেছিলেন এনাদের এগেনস্টে, রামপালের এগেনস্টে, এবং এদের যে লিডার ছিল কৈবর্ত, তার নাম ছিল দিব্য। অ্যান্ড এই এন্টায়ার রিভোল্টটাই লেখা আছে হচ্ছে সংস্কৃত এপিক সন্ধ্যাকর নন্দীর সংস্কৃত এপিক রামচরিতম, নট রামচরিত মানস, রামচরিতম সংস্কৃত এপিক, যেখানে কিন্তু রামপালের বায়োগ্রাফিও লেখা আছে, অ্যান্ড ইট ওয়াজ রিটেন বাই সন্ধ্যাকর নন্দী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার কোয়েশ্চনে এসছে রামচরিত কে লিখেছে, কি আছে। এই যে রামপালের যে জেতাটা, এটা বেসিক্যালি একটা ডাবল মিনিং পোয়েম ছিল, যেখানে হচ্ছে রামায়ণের কথাই লেখা ছিল। তো উনি ইকুয়েট করেছিলেন রামপালকে রামের সাথে, অ্যান্ড বরিন্দর যে ভূমিটা হারিয়ে গেছে, দ্যাট ইজ বেসিক্যালি সীতা। এই দুটোকে ইকুয়েট করে উনি লেখেন যে যখন উনি বরিন্দর ভূমিকে অ্যাকচুয়ালি জেতেন, হি অ্যাকচুয়ালি ব্রিংস সীতা ব্যাক টু হোম। ইট ইজ আ ডাবল মিনিং পোয়েম অ্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য পার্সপেক্টিভ অফ ইউর এক্সাম। অনেকবার কোয়েশ্চেন এসছে। রামপাল ওয়াজ দ্য লাস্ট গ্রেট এম্পায়ার অফ দ্য পালা ডাইনাস্টি অফ বেঙ্গল অ্যান্ড বিহার। His epic life is characterized by the beautiful military comeback where he crushed the কৈবর্ত রেবেলিয়ন, যেটাকে আমরা বরিন্দর রেবেলিয়নও বলে থাকি। কৈবর্ত রেবেলিয়ন কার টাইমে হয়েছিল? আনসার ইজ রামপাল। কে ক্রাশ করেছিল? রামপাল। পিওয়াইকিউতে এসছে বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট, ভেরি ইম্পর্টেন্ট। recovered his ancestral homeland and launched a final golden age for his fading dynasty. His entire life struggles, ultimate victory are immortalized, মানে অমর করে দিয়েছিল
in the contemporary double meaning biographical Sanskrit epic কি আছে কন্টেম্পোরারি ডাবল মিনিং মানে দুটো মিনিং পাবে বায়োগ্রাফি তার কোন ভাষায় লেখা সংস্কৃত কি নাম রামচরিতম কে কম্পোজ করেছিল তার কোর্ট পোয়েট সন্ধ্যাকর নন্দী ঠিক আছে কৈবর্ত রেবেলিয়নের কথা আমরা দেখে নিই কৈবর্তস were influential highly organized community নর্থ বেঙ্গল বরিন্দর মনে করে দেখো আমরা যখন মালদার ল্যান্ড পড়ে থাকি বা ফিজিওগ্রাফি পড়ে থাকি ওয়েস্ট বেঙ্গলের তখন বরিন্দর ভূমি বলে একটা ভূমির কথা মালদা রিজনের অ্যারাউন্ডে পড়ে থাকি এই বরিন্দর জায়গাতেই কিন্তু কৈবর্ত রেবেলিয়ন হয়েছিল অ্যান্ড এরা কিন্তু মেনলি পাওয়ারফুল ল্যান্ড কাল্টিভেটার্স ছিল যারা আর দিব্য এদের এই অ্যাঙ্গারটাকে এনক্যাশ করে দিব্য কিন্তু অ্যাকচুয়ালি ল্যান্ড কাল্টিভেটর না দিব্য কিন্তু মিলিটারি ছিল পালাদের কিন্তু এইখানে কু মতো করে মাহিপালকে হারায় এবং মাহিপাল 2 কে ডিফিট করে and they were Palas were forced to leave their ancestral kingdom and কিছুদিন এক্সাইলে ছিল আফটার দ্যাট রামপাল এসে এই জায়গাটাকে অধিকার করে এবং এই দিব্যকে ঠান্ডা করে বা বলতে পারো the কৈবর্ত rebellion was subdued who traditionally worked as fisherman boatman but had steadily evolved into powerful land cultivators. Sensing widespread public anger, Divyo, very important, ইনি হচ্ছেন ওদের leader, a powerful Kaivarta chieftain and high-ranking military officer within the Pala administration, led to open revolution. একদম war declare করে কিউ করে দিয়েছিল. The revolt resulted in the execution of Pala King Mahipal II and forced the royal family into a decade-long exile from their ancestral homeland. ঘর ছাড়া হয়ে যায় এরা Rampal launched a massive amphibious attack across the Ganga river. His elite cavalry and boat division completely outmaneuvered মানে defeated the present forces. ঠিক আছে এটা কোথায় জানতে পারি এত গল্প আমরা জানতে পেরেছি রামচরিতমে আমি বলেছি যে মেডাইভাল পিরিয়ডের অনেক হিস্ট্রি আমরা কিন্তু লিটারেচার থেকে জানতে পেরেছি It stands out as one of the most brilliant and complex literally achievements of ancient India because of it simultaneously tells two entirely different stories at the exact time using a single set of verses মানে একটাই ওয়ার্ডস একটা মিনিং অ্যাপারেন্ট একটা মিনিং ডিপ অ্যাপারেন্ট কিন্তু মনে হবে রামের রঘুবংশ বা রামের কথা বলছে আর একটা মিনিং এ কিন্তু কৈবর্ত রেবেলিয়নের গল্পটা কিন্তু দিচ্ছে তো এই রকম একটা জিনিস ছিল হচ্ছে সন্ধ্যাকর নন্দীর এই রামচরিতম Ramcharitam is an invaluable, irrepressible treasure because it is the only surviving contemporary eyewitness account of the massive Kaivarta rebellion that nearly destroyed the Pala Empire. Okay, so Kaivarta rebellion almost destroyed the Pala rebellion. The poet positions Bhima, the charismatic present-back rebel king of the Kaivarta community, as a villainous demon king of Ravan. আমি বলেছি একদম প্যারালালিজম দেখতে পাবে কি কি প্যারালালিজম সেটাও আমি বলে দিয়েছি কেন এতদিন কে কম্পোজ করেছে কি হয়েছে এই সমস্ত নিয়ে ডিটেল এবার যদি প্যারালালিজম দিয়ে কোশ্চেন চলে আসে তাহলে তো আমাকে অ্যানসার করতে হবে Ramcharitam, the sacred ancestral homeland of Barinder, North Bengal, which was seized by the rebels, is allegorized. Allegory মানে it's a part of speech in English. Allegory মানে similar বা একটা parallelism বানা analogy বলতে পারো ঠিক আছে as the beautiful captivated Sita. Rampal's elite general nephew Shiva Rajdeva, who crossed the river to scout out the enemy position, is perfectly casted in the role of royal monkey god হনুমান তাহলে এই রামপালের যে নেফিউ তাকে হচ্ছে হনুমানের সাথে কম্পেয়ার করেছিল এবং গঙ্গাকে কি কম্পেয়ার করেছিল গঙ্গাকে ওই যে হনুমান ক্রস করে লঙ্কায় যায় সেই ক্রসিংটাকে কম্পেয়ার করেছিল নেক্সট দেখো মদন পাল এরপর একমাত্র রাজা ছিল মদন পাল যার পর একদমই ডাইনাস্টি বিখরে যায় After him, Sena dynasty replaced the Palas, the 8th ruler of the Pala dynasty, and general considered the last ruler. He was succeeded by Govinda Pal. Jar question আমরা জানি তো last ruler কি most it is Madan Pal. ইনি হচ্ছেন last ruler. এবার আমরা করব হচ্ছে Pala School of Painting.
সরি পালা স্কুল অফ আর্ট, এটা মেইনলি একটা টিবেটিয়ান আর্ট স্কুল ছিল and it had classical art traditions of Tibet, Nepal and Southeast Asia. মিনিয়েচার পেন্টিং, মিনিয়েচার পেন্টিং মানে ছোট জায়গায় পেন্টিং করাকে মিনিয়েচার পেন্টিং বলে, যা আছে সেটাকে ছোট্ট ফরম্যাটে রিপ্লেস করা, এবং কোথায় করা হতো, তাম্রলিপ্তি পাতার উপর, ঠিক আছে, এটাকে করা হতো। আর দুজন ইম্পর্টেন্ট মাস্টার ছিল এই স্কুল অফ আর্টের বা পেন্টিং এর, সে হচ্ছে ধীমান অ্যান্ড ভিতাপাল। একটু চট করে পড়ে নি, পালা স্কুল অফ পেন্টিং। দিস স্টাইল বিকেম গ্লোবাল ভ্যানগার্ড ফর বুদ্ধিস্ট অ্যান্ড হিন্দু আইকনোগ্রাফি। আইকনোগ্রাফি মানে আইকনদের ছবি আঁকা, বেসিক্যালি ভগবানের ছবি আঁকা। profoundly shaping the classical art traditions of Tibet, Nepal and Southeast Asia. তোমরা যদি মনেস্ট্রিতে ভিজিট করে থাকো, স্পেশালি যে কোনো নর্থ বেঙ্গলের মনেস্ট্রি, তাহলে দেখবে ওরা কিন্তু একটা ছবি আঁকে বুদ্ধের। সো সেই যে মিনিয়েচার পেন্টিংটা, সেটা কিন্তু আমরা ট্রেস করি পালা স্কুল অফ পেন্টিং। Painted miniature art was executed on curved leaves of talipot palms, basically তাম্রলিপ্ত পাতা, তাল পাতা, switched together between protective wooden book covers. The art documents the rapid rise of Tantric and Vajrayan Buddhist iconographies. Pala school is attributed to two legendary 9th century mathematicians from Warindar, that is North Bengal, father and son duo named Dhiman and Vitapal. এদেরকে আমরা অ্যাট্রিবিউট করে থাকি। নেক্সট আমরা পড়বো হচ্ছে ছায়াপদ। এটা হচ্ছে আর্লিয়েস্ট নোন লিটারালি ওয়ার্ক অফ বেঙ্গলি, আসামি, ওড়িয়া, মাইথালি। এই 4-5টা ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা সিঙ্গেল লাইনেজ বা সিঙ্গেল দেখা যায়, এবং এদের ফার্স্ট যে হিস্ট্রিটা বা ফার্স্ট লিটারারি সোর্সটা কিন্তু সেম। এবং এই বিষয়ে কিন্তু আমাদের লিঙ্গুইস্টিক ডক্টর সুনীতি চ্যাটার্জির যে অবজারভেশনটা, সেটাও কিন্তু আমরা দেখবো, ঠিক আছে। ছায়াপদ, ইট হোল্ডস আ মোমেন্টাল স্পেস, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমি তোমাকে মার্ক করে দিলাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। পিওয়াইকিউতে এখনো কোনো ডেবিউ হয়নি, কিন্তু আমি তোমাকে বলছি এখান থেকে যে কোনো দিন কোয়েশ্চেন আসতেই পারে, বিকজ ইট ইজ দ্য ফার্স্ট এনশিয়েন্ট স্ক্রিপচার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। It holds monumental place in the history as absolute earliest known literary work and literally ancestors of Bengali, Assami, Odia, Maithili language. Maithili is basically spoken in North Bihar. Assam in Assamese is Assam and Odia in Odisha. Iconolinguistics Dr. Suniti Kumar Chatterjee used this text in his foundational 1926 thesis, The Origin and Development of Bengali Language, scientifically proving linguistics is the study of language and phonetics is the study of pronunciation, proving that phonetics and grammar of Chayapada were true structural foundation of ancient Bengali. So এখান থেকে কিন্তু আমরা বেঙ্গলি টেক্সটের ট্রেসটা করতে পারি। সো দিস ওয়াজ অল ইন টুডেস ক্লাস। আজকের ক্লাসটা একটু লেন্দি ছিল, বিকজ অবভিয়াসলি আমরা অনেকটা কিছু পড়েছি, ঠিক আছে। সো উই এন্ড ইট টু হিয়ার, আবার আমরা নেক্সট ক্লাসে মিট করবো।